ভালো আছে, নিরাপদ আমাদের মাননীয় মানব সমাজ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। কিন্তু সংসদ পক্ষ থেকে ট্রেনের প্ল্যাটফর্ম নিরাপত্তা ঠিক কোথায় আছে বলুন তো? বিশেষ করে নতুন সংসদ ভবনে অধিবেশন চলাকালীন যে নজিরবিহীন ঘটনা আজ ঘটল, তাতে গণতন্ত্রের পীঠস্থানের নিরাপত্তা নিয়ে বড় সড় প্রশ্নচিহ্ন তৈরি হলো। আর সেটা নিয়ে আজকে এই অনুষ্ঠানে আমাদের প্রথম প্রশ্ন। নতুন সংসদে নজিরবিহীন হামলা, লোকসভার গ্যালারি থেকে আচমকা ঝাঁপ দুই যুবকের, আচমকা স্মোক স্প্রে, সংসদ চত্বরে দাপিয়ে বেড়ালো আরও 4 আগন্তুক। গণতন্ত্রের পীঠস্থানের নিরাপত্তা এইভাবে বেআব্রু হওয়ার দায় এড়াতে পারে কেন্দ্র? সব থেকে বড় প্রশ্ন এটাই। দ্বিতীয় প্রশ্ন, আবার 13ই ডিসেম্বর নতুন সংসদের ঘটনা উস্কে দিল 22 বছর আগে সংসদে জঙ্গি হামলার স্মৃতি। ত্রিস্তরীয় সুরক্ষা বলয় পেরিয়ে স্মোক ক্যান নিয়ে সংসদের ফ্লোরে পৌঁছে গেল দুই হামলাকারী। ভবন বদলালেও তাহলে একই রয়ে গেছে নিরাপত্তার হাল? তৃতীয় প্রশ্ন, মহীশূরের বিজেপি সাংসদের সই করা ভিজিটার্স পাস নিয়ে লোকসভায় ঢুকেছিল হামলাকারীরা। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার জন্য কেন গ্রেফতার করা হবে না বিজেপি সাংসদকে? মহুয়ার প্রসঙ্গ টেনে প্রশ্ন তৃণমূলের, কিন্তু কবে নেওয়া হবে ব্যবস্থা? সব থেকে বড় প্রশ্ন এটাই। চতুর্থ প্রশ্ন, প্ল্যাটফর্মে মৃত্যু ফাঁদ, বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ও শেড ভেঙে 3 যাত্রীর মৃত্যু, আহত বহু। খোদ প্রধানমন্ত্রীর স্বপ্নের অমৃত ভারত প্রকল্পের বিশেষ স্টেশনের কেন এই হাল? যাত্রী সুরক্ষা নিয়ে আর কতদিন ছিনিমিনি খেলবে ভারতীয় রেল? পঞ্চম প্রশ্ন, নিজেকে মমতা ভক্ত দেখানোর চেষ্টা করছেন তৃণমূলে এক ব্যক্তি এক পদ ও বয়স বিতর্কে মুখ খোলা এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে চড়া সুরে আক্রমণ কুণাল ঘোষের। বললেন অভিষেকের উঠে আসা কিন্তু কল্যাণদার ওপর নির্ভর করেনি। অভিষেকের তত্ত্ব নিয়ে তৃণমূলের ভেতরের কোন্দল কি ক্রমশ আরো জোরালো হচ্ছে? তবে শুরুতেই আপনাদের দেখাবো স্মোক ক্যান নিয়ে সংসদের ফ্লোরে নজিরবিহীন হামলা, তোলপাড় গোটা দেশ। দেখুন। कार्रवाई 2 बजे तक स्थगित की जाती है। নতুন সংসদে নজিরবিহীন ঘটনা। লোকসভা চলাকালীন ঢুকে আচমকাই হানা দুই যুবকের। বেআব্রু নতুন সংসদের অত্যাধুনিক নিরাপত্তা। সভার মাঝেই রং স্প্রে করেন এবং স্লোগান দিতে শুরু করেন দুই যুবক। বুধবার দুপুর 1:01 প্রায় 1200 কোটি টাকায় তৈরি নতুন ভারতের নতুন সংসদে বক্তব্য রাখছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। হঠাৎ পেছনের গ্যালারির দর্শক আসন থেকে ঝাঁপ দিলেন দুই যুবক। থতমত খেয়ে বক্তব্য থামিয়ে দিলেন খগেন মুর্মু। উঠে দাঁড়িয়ে পড়লেন আশেপাশের সব সাংসদরা। স্পিকারের আসনে তখন বসে রাজেন্দ্র আগরওয়াল। ঘটনার আকস্মিকতায় থমকে গিয়েও তড়িঘড়ি সংসদের অধিবেশন স্থগিত করে দেন তিনি। सभा की कार्रवाई 2 बजे तक स्थगित की जाती है। ততক্ষণে লোকসভার ভেতরে একের পর এক বেঞ্চ টপকে এগিয়ে চলেছে দুই যুবক। দৌড়ে এসে তাদের ধরার চেষ্টা করেন সাংসদরাই। এরই মধ্যে সংসদের ভেতরে হলুদ রঙের স্প্রে করে দেন দুই যুবক। তাদেরকে ধরে ফেলেন সাংসদরাই। লোকসভার ভেতরেই দুই যুবককে লাথি, ঘুষি, চড় বেধড়ক মারতে শুরু করেন জনপ্রতিনিধিরা। নতুন সংসদ ভবন যখন তৈরি হলো তখন বলা হয়েছিল কি এটা হবে স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি এবং এখানে সাংসদদেরও আই কার্ড লাগবে না, তাদের বায়োমেট্রিক্স নেওয়া হবে এবং ফেস রিডিং দিয়েই তারা পার্লামেন্টে ঢুকতে পারবেন, এরকম ব্যবস্থা করা হচ্ছে। যারা স্টাফ এখানে কাজ করবেন তাদেরও ফেস রিডিংয়ের জন্য ব্যবস্থা থাকবে। সেক্ষেত্রে আজকে যে ব্রিচ অফ সিকিউরিটি হলো সেটা নিয়ে এখন বড় প্রশ্ন কি এত বড় স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি থাকার সত্ত্বেও কি করে আজকে এই ঘটনাটি ঘটলো। वो बम टाइप था, कुछ स्मोक सा निकल रहा था, ये पीले रंग का बहुत धुआं था, ये बिल्कुल वही लगा है। उसी को मैंने फिर पकड़ के उसको शीन के बाहर तक फेंकने शुरू किया ताकि वो एक पता नहीं लग रहा था क्या है, तो लेकिन सबकी सुरक्षा का मामला था। इससे बड़ा सिक्योरिटी चूक क्या नहीं है, बहुत बड़ा सिक्योरिटी चूक है। 0 आवर चल रहा था, लास्ट को होने को था, 5-7 मिनट रह रही थी, तो जैसे ही धड़ामते सी आवाज आई पीछे, तो हमको लगा कि कोई गिर गया, किसी का पैर रपट गया या किसी ने धकेल दिया। तो जैसे ही उसकी तरफ ध्यान गया, देखा तो एक ऊपर से और कूदा। 6-7 हम MP भागे उनकी तरफ, और जैसे ही पकड़ने को नजदीक तो जोर जोर से वो चीख रहा था, नजदीक मत आओ, तानाशाही नहीं चलेगी, इस तरह के शब्द। সংসদের ভেতরে যখন এই কাণ্ড ঘিরে হুলস্থুল পড়ে গিয়েছে, তখন সংসদের বাইরে পরিবহন ভবনের সামনে আরেক ঘটনা।
কালার স্মোক ক্র্যাকার হাতে নিয়ে স্লোগান দিতে থাকেন এই তরুণী। किसी संगठन से हैं आप? नहीं नहीं, हम किसी संगठन से नहीं है, आम जनता है, स्टूडेंट है हम, क्योंकि हम बेरोजगार हैं। हमारे माता पिता इतना काम करते हैं, मजदूर, किसान, छोटे व्यापारी, दुकानदार, लेकिन किसी की बात नहीं सुनी जाती। ये हर जगह हमारी आवाज को दबाने की कोशिश करते हैं। ये तानाशाही नहीं चलेगी, तानाशाही बंद करो। হলুদ ধোঁয়ায় ঢেকে যায় আশপাশ। পাকড়াও করে নিয়ে যাওয়ার সময়ও স্লোগান দিতে থাকেন এই তরুণী। তরুণীর সঙ্গে থাকা এক যুবককেও গ্রেপ্তার করে পুলিশ। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। ভাবুন, প্রায় 1200 কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি হলো, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা পঞ্চস্তরীয় করা হলো। সব থেকে বড়গুলো কি, যে সংসদের বাইরে নিরাপত্তার দায়িত্বে সিআরপিএফ, সংসদ চত্বরে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ, এছাড়াও সংসদের ফ্লোরে নিজস্ব নিরাপত্তা রক্ষী বাহিনী, পার্লামেন্ট সিকিউরিটি সার্ভিস ফর সেক্রেটারিয়েটস। কিন্তু এই সমস্ত কিছু সত্ত্বেও আজকে যা ঘটলো, আমাদের সমস্ত প্রশ্ন তাই নিয়ে। আমি প্রণয় দাকে দিয়ে শুরু করব। প্রণয় দা, এক হচ্ছে বিরোধী দলের কেউ নয়, মহীশূরের একেবারে সাংসদ প্রতাপ সিনহা, তার সই করা মানে সার্টিফাই করা কিভাবে তার পদ্ধতি, আমি ধীরে ধীরে এই আলোচনা একটার পর একটা আসবো, যে কতগুলো স্তরের মধ্যে দিয়ে আজকের সংসদ ভবনের এই পাস ইস্যু হয়। সেখানে অন্য কোনো দলের, কল্পনা করুন অন্য কোনো বিরোধী দলের সাংসদের সই করা পাস নিয়ে যদি ঢুকতো, তাহলে সমস্ত, আপনারা স্টুডিওর বাইরে বলতেন যে দেশদ্রোহী, ইউএপিএতে মামলা করা উচিত। আর আজকে আমি আপনার সঙ্গে কথা বলছি, এই অনুষ্ঠান শুরু করছি 8টার শুরুতে, এখনও পর্যন্ত প্রতাপ সিনহাকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, গ্রেফতার দূরে থাক, তাকে জেরা করার জন্য অবধি ডাকা হয়নি। এটাকে কি এই জন্য যে প্রধানমন্ত্রী জীবনী লিখেছেন বলে? প্রথমত হচ্ছে এখানে একটা প্রথম জায়গা একটা হচ্ছে নিরাপত্তার বিষয়, আর একটা হচ্ছে এই ঘটনাটাকে নিয়ে রাজনীতি করার বিষয়। নিরাপত্তার প্রশ্নে নিঃসন্দেহে এখানে একটা বিস্তৃত আলোচনা হওয়া উচিত, এবং নিরাপত্তা মানে তো শুধু ওখানে বিরোধী দলের এমপিদের নিরাপত্তা না, দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বসে আছে। সেই জন্য এই নিরাপত্তার বিষয়টা সিস্টেমে কোথাও প্রবলেম আছে নাকি কোনো ব্যক্তির গন্ডগোল, এইসব ডিটেলস আলোচনা করে এবং তদন্ত করে যদি ব্যক্তির ভুল থাকে তাহলে শাস্তি হওয়া উচিত, আর সিস্টেমের যদি কোনো সমস্যা থাকে, ভুলটা যদি কেন বলছেন, একজন ব্যক্তি তিনি তো ডিনাই করেননি যে না আমি সার্টিফাই করিনি, আমি ওখানে আসছি, তার সাইন করা পাস নিয়ে আমি ওখানে আসছি। দেখুন, আমাদের দেশের আইন সংবিধান অনুযায়ী পার্লামেন্টে ভিজিটার্সরা যাবে, এটা আইনই আছে, কোনো বেআইনি কিছু না। আর এখানে কেউ যে নিজের মতো করে কিছু না, পদ্ধতি আছে। এবার যে কোনো পার্লামেন্টারিয়ান যখন তাদেরকে কোনো পাস ইস্যু করতে হয় বা কোনো সার্টিফিকেট দিতে হয়, এটা আমরা সবাই জানি যে কোনো পার্লামেন্টারিয়ানের পক্ষেই সম্ভব না যে যাকে করছে তার ডিটেলস নিয়ে, সে কে, তার কোথা থেকে এসছে, এত কিছু নিয়ে কেউ করে না। ইডেনে যখন খেলা দেখতে যাওয়ার জন্য যদি পাস আসে, এই এক সপ্তাহ আগে আপনারা মহুয়ার ইস্যুতে বলছিলেন, যখন তৃণমূল বারবার বলছিল এবং আমি বলছিলাম ভুল যুক্তি দেওয়া হচ্ছে, যে এটা কোনো আইটি কোম্পানি বা সেক্রেটারি, তার কাছে পাসওয়ার্ড থাকলো, একই দিনে মহুয়ার ক্ষেত্রে নিউ জার্সি, দিল্লি এবং দুবাই থেকে অ্যাকাউন্ট অ্যাক্সেস করা হচ্ছে। সেখানে যুক্তি দেওয়া হচ্ছে, এমনকি পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে একজন বিরোধী দলের, তৃণমূল না, বিরোধী দলের সাংসদ বলছেন যে আমার পাসওয়ার্ড কি আছে আমি জানি না। আমি বলছি এই অজ্ঞানতাকে আমরা কন্ডেম করছিলাম, তখন আপনারা বলছিলেন যে তো রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা, আর এইটা রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা না। নিশ্চয়ই না, দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। একটা হচ্ছে যে যখন কোনো পার্লামেন্টের যখন একটা ওই আপনার শোতেই আমি দেখেছি একটা ডিক্লারেশনে সই করতে হয় প্রতি সাংসদকে, যে আমার এই যে পাসওয়ার্ড আইটি আমি কারোর সাথে শেয়ার করবো না, সেই ডিক্লারেশন সেই সাইন করেই সেটা পেয়েছে। তো খুব স্বাভাবিকভাবে সেটার সাথে পাস ইস্যু যাকে করা হচ্ছে, তো সেই পাস ইস্যু আপনি বোধহয় নিয়মটা জানেন না, আমি বলছি যে সেটার সঙ্গে কতটা মিল দেখুন, এটা আরো বেশি। সংসদের নিয়মাবলী বলছে, এর ধারাটাও আমি বলে দিতে পারি, সম্ভবত 386 নম্বর ধারায় কেউ পাস ইস্যু করার ক্ষেত্রে নিয়মগুলো কি কি। এক হচ্ছে যে সাংসদকে সার্টিফাই করতে হবে, লিখতে হবে যে যিনি যাবেন তিনি আমার হয় আত্মীয়, অথবা আমার ব্যক্তিগত বন্ধু, অথবা একে আমি ব্যক্তিগতভাবে চিনি, এবং তার সঙ্গে এই ডিক্লারেশন দিতে হয় আই টেক ফুল রেসপন্সিবিলিটি অফ হিম অর হার।
এরপরে এটা কোনো মানে আমি বলছি আইডি আর পাসওয়ার্ড শেয়ারের থেকে বিন্দু মাত্র কম নয়। সংসদের ধারায় বলা হয়েছে এটা এরম নয় যে চিড়িয়াখানার ফ্রি পাস আমি টুক করে পাস থেকে গিয়ে চিড়িয়াখানার অধিকর্তাকে ধরে ফ্রি পাসে ঢুকতে পারলাম। দেখুন যদি এটা হয়ে থাকে তো ভারতবর্ষের যা আইন আছে সেই আইন অনুযায়ী যা ব্যবস্থা না আমরা আমি আমার যদি কথাটা আপত্তি প্রণয় এটা যদি নয় এটা হচ্ছে পার্লামেন্টের নিয়ম। তো সেটা সেই জন্য তো বলছি যে যা আইন আছে সেই আইন মতো ব্যবস্থা হবে। এটা নিয়ে কিন্তু রাজনীতির জায়গাটা এখানে আসছে যে আজকে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা যে কথা বলছেন প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এই রাজ্যে মুখ্যমন্ত্রী নিরাপত্তা বলয়ের মধ্যে নিরাপত্তা বাড়ির মধ্যে কয়েকদিন ধরে একজন অবস্থান করলো, তো তাকেও অ্যারেস্ট করেছিল পুলিশ। মুখ্যমন্ত্রী কি পদত্যাগ করেছেন? একাধিকবার এই ঘটনা ঘটেছে। আজকে যারা গেছে তারা কে আমি জানি না, তাদের পরিচয় কি আমি কিছু জানি না, কিন্তু তারা যদি দৃষ্টি আকর্ষণের জন্য গিয়ে থাকে তাহলে আমি নিঃসন্দেহে বলবো তারা অনুপ্রাণিত হয়েছে মাননীয়ার মধ্যে দিয়ে। তার কারণ 2006 সালে ভেবেছিলাম নিরাপত্তার পার্টে আসবো, কিন্তু যেহেতু একেবারে সরাসরি বিধানসভায় গেছিলেন, সরাসরি আপনি রাজনীতির কথা বললেন, আমায় দৃষ্টি আকর্ষণের জন্য পার্লামেন্টে ঢুকেছেন একদম আমায় যারাই করে যেতেই হবে। কিন্তু আমি একেবারে পরিষ্কার নিয়মটা বলে দিতে চাই, আবার বলছি যে সাধারণভাবে ঢোকা যায় না। তার কারণ হচ্ছে যে ত্রিস্তরীয় এখন পঞ্চস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকে এবং সমস্ত ভিজিটারের অত্যন্ত ভালো করে তল্লাশি নেওয়া হয়। মোবাইল ফোন, ব্যাগ, পেন, জলের বোতল, এমনকি কয়েন, মুদ্রা অবধি ভেতরে নেওয়া যায় না। পূর্ণাঙ্গ তল্লাশির পর তবে ভেতরে ঢোকা যায়। এছাড়া পাস ইস্যু করার ক্ষেত্রে তার ব্যাকগ্রাউন্ড চেক করা, কোনো রকম তার থেকে অব্যাহতি পাওয়ার কোনো উপায় নেই, সেই পাস যিনি সাইন করুন না কেন। এছাড়া ভিজিটারদের একজন সাংসদের সই করা সুপারিশপত্র, যেটা বললাম আমি, সার্টিফিকেট নিয়ে ঢুকতে হয় জুতোর মধ্যে করে। সকাল থেকে এই অ্যালিবাই, আমি বলছি অত্যন্ত লেম এক্সকিউজ দেওয়া হচ্ছে যে জুতোর মধ্যে থেকে এই স্মোক ক্যান নিয়ে ঢোকেন। ব্যাপারটা তা নয়, তার কারণ হচ্ছে স্মোক ক্যান যে মুহূর্তে যে বডি স্ক্যানার আছে, ফুল বডি স্ক্যানারের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা যারা বিমানবন্দরে যাই আপনারা প্রত্যেকে জানেন যে ফুল বডি স্ক্যানের মধ্যে যেতে গিয়ে পায়ের জুতোর মধ্যে প্রথম কথা ওটা 6 থেকে 7 ইঞ্চি, যার ফলে ওটাকে পায়ের জুতোর মধ্যে কিভাবে নেওয়া যায় সেই রহস্য এখনও আমাদের কাছে পরিষ্কার নয়। যদি আমি ধরেও নিই যে জুতোর কোনো গোপন প্রকোষ্ঠে ওই অমিতাভ বচ্চনের ফিল্মে, তারও আগে জেমস বন্ডের ফিল্মে যেরকম দেখা যেত সেইভাবে নিয়ে ঢোকা হয়েছিল, সেটাও সম্পূর্ণ অসম্ভব। তার কারণ যে মুহূর্তে আপনি যে কোনো বিমানবন্দরে একাধিক শয়ে থাকে, পার্লামেন্টে তো আছেই, প্রত্যেকটি গেটের সামনে যে ফুল বডি স্ক্যানার আছে, তাতে যে মুহূর্তে আপনি যাবেন আপনার শরীরের মধ্যে যে কোনো অংশে আপনি যদি একটা অত বড় ক্যান লুকিয়ে নিয়ে যান তাহলে অবশ্যই সেটা ধরা পড়ে যাবে। আমি নিরাপত্তার ক্ষেত্রে আসবো, কিন্তু অরূপের কাছে আসতে হবে। অরূপ, তোমার মনে থাকবে সেই দিন আমি বলছিলাম এই মারাত্মক যুক্তি, যখন উল্টো দিকে মহুয়া মৈত্রের ক্ষেত্রে বলা হচ্ছিল যে নিউ জার্সি, দুবাই এবং দিল্লি থেকে লগ ইন বা পাসওয়ার্ড শেয়ারিং হতেই পারে, তার কারণ হচ্ছে যে এবং সাংসদরা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে আমার পাসওয়ার্ড আমি জানি না। আমি বলছি আজকে এই ভদ্রলোক, ঠিক যেমন প্রণয়দা বললেন, এই অভিযুক্ত সাংসদ বলবেন যে ও এ তো মানুষ দেখতে চেয়েছে পার্লামেন্টে, আমি সাইন করে দিয়েছি, আমার পাস ভেরিফিকেশন করার কোনো পদ্ধতিই আমি জানি না। মারাত্মক অ্যালিবাই। আমি আবার বলছি, দেশের সংসদের এতজন মানুষের সবথেকে বড় কথা গণতন্ত্রের পীঠস্থানের নিরাপত্তা নিয়ে কার্যত ছিনিমিনি খেলা হলো আজ। সুমন, ঘটনাচক্রে মহুয়া মৈত্র নিয়ে যেদিন আলোচনা হলো সেদিনও আমি আপনার প্যানেলেই ছিলাম, এবং সেদিনকে যখন আমরা বলেছিলাম যে পার্লামেন্টের রুল বুকে এটা কোথাও ডিফাইন নেই, তখন বিজেপির প্রতিনিধি বলেছিলেন এটা অপযুক্তি, এবং আপনি তাকে সেকেন্ড করেছিলেন। তো আজকে ধরুন মহুয়া মৈত্রর যে লগ ইন আইডি বা পাসওয়ার্ড নিয়ে যে ইস্যুটার প্রেক্ষিতে আলটিমেটলি তো একটা ডিসিশন হয়েছে যে পার্লামেন্ট একটা ডিসিশন নিয়েছে, সাংসদ তাকে মহুয়া মৈত্র সংসদ পদ খারিজ করেছে। কেন? কারণ জাতীয় নিরাপত্তা তিনি বিঘ্নিত করেছেন এই অপরাধে। তাহলে আপনি আমাকে বলুন, বিজেপি এমপি মাইসোরের যে প্রতাপ সিনহা, তিনি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করেননি বলেই বিজেপি এখন অবধি ধরে নিচ্ছে, আমরা ধরে নিচ্ছি। আসলে এই যে বলছিলেন না পার্থক্যটা, দুটোর পার্থক্য বিজেপির প্রতিনিধি বোঝানোর চেষ্টা করছিলেন, পার্থক্য একটাই জায়গায়। আমাদের অবস্থান কিন্তু পাল্টায়নি। আমি আজকে এই ইস্যুতে তোমায় সেকেন্ড করছি, আমি বলছি আমি জানি যে তার আমি আপনার অবস্থান নিয়ে বলছি না, আমি বিজেপির অবস্থান। না, আমি বলছি যে আমি বিশ্বাস করি যে এই মানে ভয়ঙ্কর অপরাধ করার জন্য বা অপরাধের শরীক হওয়ার জন্য তার গড়াদের মধ্যে থাকা উচিত। খারিজ তো বটেই, গ্রেফতার হওয়া উচিত। বিজেপির প্রতিনিধি যেটা ডিমান্ড করছেন যে পার্থক্যটা কোথায়, পার্থক্যটা মূলত একটাই জায়গায়, যে কে বিজেপি কে নন বিজেপি। এই জায়গা থেকে ন্যারেটিভটা যখন বিল্ড আপ হচ্ছে, আসলে উল্টো দিকে ভাবুন, আজকে এই পাসটা যদি কোনো কংগ্রেস, তৃণমূল কংগ্রেস বা কোনো বিরোধী দলের সাংসদ ইস্যু করতো, তাহলে বিজেপি এতক্ষণে ঠিক কী কী করতো, বা
আরও অ্যালার্মিংলি যদি যে ধরা পড়েছে সে যদি সংখ্যাগুরুর না হয়ে কোনো সংখ্যালঘুর হতো তাহলে বিজেপির অ্যাপ্রোচটা আজকে কোথায় আসতো। আমাদের কিন্তু এই জায়গাটাতে মুশকিলটা হচ্ছে, আপনি বলছেন যে ওই সাংসদ যিনি প্রতাপ সিনহা উনি খুব ভালো অটোবায়োগ্রাফি লিখেছেন, হয়তো তার জন্য মানে প্রধানমন্ত্রী অত্যন্ত সন্তুষ্ট, কিন্তু আমি জানি না এটা কোনো চিত্রনাট্য ছিল কিনা। তাহলে বলবো চিত্রনাট্যটা অত্যন্ত দুর্বল, কারণ 2007 সালে নরেন্দ্র মোদীর বায়োগ্রাফি আমি বলছি না, আমি জানি না আজকের ঘটনা আজ থেকে 4 বছর পরে হয়তো কোনো এক সত্যপাল মালিক বলবেন যে 2019 সালে পুলওয়ামা হামলার সময় তিনি বলেছিলেন যে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গ্রেনেড বিস্ফোরণ হতে পারে, ইন্টেলিজেন্স তার কাছে নোট রয়েছে, তাই তাদেরকে চপার দেওয়া হোক, না দিয়ে তাকে প্রধানমন্ত্রী অফিস থেকে বলা হয়েছিল তুম অভি চুপ রাহো। আমি জানি না 2029 সালের লোকসভা নির্বাচনের আগে আরো কোনো সত্যপাল মালিক এসে বলবেন কিনা যে তাকে বলা হয়েছিল তুম অভি চুপ রাহো। তাহলে বলবো এই স্ক্রিন প্লেটা উনি আত্মজীবনী ভালো লিখেছেন, কিন্তু স্ক্রিন প্লেটা অত্যন্ত দুর্বল লেখা হয়েছে। জাস্ট ওয়ান লাইনে শেষ করে দিচ্ছি। দ্বিতীয় কথা, আজকে আপনি সঠিকভাবে বলছেন এই পার্টিকুলার সাংসদ তাকে কেন ইউএপি অ্যাক্টে অ্যারেস্ট করা হবে না, প্রথম দাবিটা তো এখানেই। দ্বিতীয় কথা, আপনি বলছেন শুনুন, আমার নিজের অভিজ্ঞতা আছে, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবে শেষ লোকসভায় বাজেট বক্তৃতা রেখেছিলেন। আমার সেদিনকে সৌভাগ্য হয়েছিল সেদিনকে পার্লামেন্টে থেকে দর্শক অডিটোরিয়াম থেকে সেখান থেকে সেই দৃশ্যকে চাক্ষুষ করার। আমি নিজে ব্যক্তিগতভাবে জানি, এমনকি পার্সে থাকা খুচরো পয়সা নয়, বাড়ির চাবি, একটা পেন পর্যন্ত নিয়ে ঢোকা যায় না। 6ষ্ঠ স্তরীয় বলয় ছিল, এখন শুনছি 8ষ্ঠ স্তরীয় বলয় রয়েছে। থ্রু আউট স্ক্যানার, তার মধ্যে বডি স্ক্যানার, কোনোভাবে সম্ভব না যদি না নিরাপত্তায় কোনো বড়সড় গাফিলতি থেকে থাকে বা এই গাফিলতিকে এন্ডোর্স করা হয়ে থাকে আগামী লোকসভা নির্বাচনে ডিভিডেন্ড দেওয়ার জন্য। তাহলে কি সত্যপাল মালিক যে কথা বলেছেন যে আগামী দিন রাম মন্দিরের উপরে আক্রমণ করা হতে পারে ভোট ব্যাংকে কনসেন্ট্রেট করার জন্য, এই ভয়ঙ্কর দিকে নিয়ে যেতে চাইছে কারা? যেহেতু অভিযুক্ত দল পাল্টে যায় সেহেতু আর্গুমেন্ট পাল্টে যায়, কিন্তু আজকের ক্ষেত্রে যে আর্গুমেন্ট তার জবাব দেবেন প্রণব। দেখুন, তৃণমূল কংগ্রেস যেভাবে যারা ঘটনাটা ঘটালো তাদের সম্পর্কে না বলে যেই পাস ইস্যু করে থাকো, আমি একটু আগেই বলেছি যদি সেটা আইনের মধ্যে হয় তো তদন্ত হওয়া উচিত, কিন্তু যেভাবে যারা যারা ঘটনাটা ঘটালো যারা ভিতরে গিয়ে অ্যাটাকটা করলো বা প্রদর্শন করলো তাদের সম্পর্কে তৃণমূলের কোনো আমি আশ্চর্য হব না এরা যদি দুদিন পরে তৃণমূলের মিছিলে আছে, এরা যদি তৃণমূলের মিছিলে আমি বলছি যার পাস নিয়ে ঢুকলো, যার পাস নিয়ে এত বড় একটা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে একটা ব্রিচ হলো, তার ক্ষেত্রে এখনো পর্যন্ত কেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না? আমি ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে যাব। ব্রিগেডিয়ার দাস, এক হচ্ছে অন্য কোনো সাধারণ দিন নয়, 13ই ডিসেম্বর 2001 সালে সংসদে জঙ্গি হামলা হয়েছিল, ইনফ্যাক্ট তার 22 বছর পূর্তি। আজকে সকালেই দেশের রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ইনফ্যাক্ট ঘটনাচক্রে 22 বছর আগে আপনি তখন সাউথ ব্লকে পোস্টেড কাজ করছেন। দিল্লিতে আমরা জানি যে প্রত্যেকটা এই ধরনের বিশেষ দিনে ইন্টেলিজেন্সের কথা আগের বক্তারা বলছিলেন যে সিকিউরিটি বুস্ট আপ করা হয়। 6ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন করা হয়, 26-11 দিন সিকিউরিটি গোটা দেশের, সংসদে তো বটেই, একদম মানে অত্যন্ত বুস্ট আপ করা হয়। সেখানে 6 জন এলো, 2 জন ভেতরে ঢুকলো, তার আগে নাকি তারা রেকিও করে গেছে। 2 স্মোক ক্যান, সেটা অন্তত 6 ইঞ্চি, সেটা জুতোর মধ্যে দিয়ে যদি ঢোকেও কেন স্ক্যানারে আসবে না। 3 যে 6 জন এলো তার ভেতরে 2 জনকে এখনও ধরা যায়নি। আমি বলছি যে আপনি তো সংসদে গেছেন, কোনোভাবে একজন সাধারণ নাগরিক, এরা তো প্রত্যেকে সাধারণ নাগরিক সেই অর্থে, তার সর্বাঙ্গ মানে মাথার চুল থেকে পায়ের নখ অবধি তল্লাশি হয়, সেটা এড়িয়ে এত বড় ঘটনা। আমি পর্যায়ক্রমে কোথায় কোথায় ল্যাপসের সব পরপর দেখাবো, এটা সম্ভব মানবেন আপনি? না, দেখুন, এটা প্রথম কথা, এটা একটা সাকসেসফুল, আপনারা বলছেন টেররিস্ট অ্যাটাক, না আমি বলবো এটা টেররিস্ট অ্যাটাকই। আচ্ছা, কারণ যদি কেউ সাংসদদের একদম শরীরের কাছাকাছি চলে আসতে পেরেছে, একটা গ্যাস ছুটতে পেরেছে, যখন ইয়েলো গ্যাস দেখেছিলাম মানে কিছুক্ষণের জন্য আমি ভাবছিলাম নার্ভ গ্যাস না তো, তাহলে সবাই মরে যেত ওখানে। তো আর এগুলো অ্যাভেলেবেল আর কি বাজারে পাওয়া যায়, এবং একটার পর একটা সিটের সারি টপকে টপকে তারা টপকে চলে যাচ্ছে, এবং সাংসদরা তখন রিয়াক্ট করছেন তাদের ইচ্ছে মতো, যে যেমন পাচ্ছেন, কেউ ঘুষি মারছেন, কেউ পালিয়ে যাচ্ছেন, কেউ সাইডে সরে যাচ্ছেন, কেউ ভিডিও তুলছেন। এবার এখানে হচ্ছে এটা যদি একটা সাকসেসফুল অ্যাটাক হয়, আমি সত্যি কথা, আপনি যেদিন এটা হয়েছিল অ্যাকচুয়াল পার্লামেন্ট অ্যাটাক আমি দেখেছি, চোখের সামনে দেখেছি, পুরো দিল্লি আমাদের ওই এরিয়াটা পুরো স্ট্যাচু মতো, যেন ভগবান বলেছে স্ট্যাচু, যে গাড়ি রিভার্স করছিল সেই গাড়ি এখানে, যে অ্যাম্বুলেন্স সামনে যাচ্ছিল সে সেখানে, যে পুলিশটা গাছের তলায় সে ওখানেই দাঁড়িয়ে আছে, এরকম একটা ফ্রিজ শট হয়েছিল। তার কিছুক্ষণ পরে মিডিয়া দেখাতে শুরু করে, বাট ওই বুলেটসগুলো আমরা শুনতে পাচ্ছিলাম। এবার হচ্ছে যে এই ঘটনাটা রাজনৈতিকভাবে তো আমি দেখব না, কারণ রাজনীতিতে একটা দল চান যে যিনি এমপি তিনি এক্ষুনি চলে যান,
এবং আরেকটা দল চান এমপির সাথে প্রাইম মিনিস্টারও চলে যান, আর আরেকটা দল চান না ওনারা থাকুন খালি সিকিউরিটির হোক। বাট এটা একটা সাকসেসফুল ঘটনা। এবার এই ঘটনাটা হতে পারে না, কারণ আমি নিজে অনেকবার পার্লামেন্টে গেছি। পার্লামেন্টে কেন যেতাম, কোনো এমপি কোনো মিনিস্টার যদি পার্লামেন্ট কোশ্চেন করেন সেই ডিপার্টমেন্টকে যেতে হয়। তো আমি তখন টেররিজম ডেস্ক হ্যান্ডেল করছি দিল্লিতে বসে, তো তখন আমাকে অনেক সময় পাঠানো হতো যে এই উত্তরটা গিয়ে দিয়ে আসো। সেখানে একজন সেক্রেটারি থাকতো, তাকে গিয়ে দিয়ে আসতাম, দিস দ্য অ্যান্সার ফ্রম দ্য ডিফেন্স। এবার যখন যেতাম ফুল ইউনিফর্মে যেতাম, আমাদের সার্চ করতো, আমরা কোনোদিন খারাপ ভাবিনি, কোনোদিন ভাবিনি যে আমাকে কেন সার্চ করছে। আমি তো রোজ আসছি, লোকগুলো মুখে চেনে এবং অনেক সময় তারা আমার থেকে এটা ওটা সেটা চাইতো আর কি, তবু কোনোদিন আমরা করিনি। ফলে এই সমস্ত লোক যারা ভিজিট করতে আসে তাদের সিকিউরিটি চেক না হওয়াটা মানে ভাবা যাচ্ছে না যে এটা কোন লেভেলের ল্যাবস আর কি। মানে মাথা ঝুঁকে যাচ্ছে চিন্তা করে যে আমাদের দেশের সব থেকে স্যাংটাম স্যাংটোরাম সিকিউরিটি যেটা, মানে আপনি প্লেনে গেলে আমরা একটু জল নিয়ে গেলে ফেলে দেয় অনেক সময়, বেল্ট খুলে আসতে বলে যে বেল্টটা খুলে আসুন। অনেক জায়গায় তো আবার দেখেছি এয়ারপোর্টে জুতো খোলায় আর কি। হ্যাঁ, আর এখানে দেখছি একটা লোক ওই ক্যান নিয়ে ঢুকে যাচ্ছেই। এবার আসি আরেকটা ব্যাপারে, সেটা হচ্ছে যে একটা না আমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, কিছু মনে করবে না, রাজনীতি করি না, কিন্তু টিভি দেখে বডি ল্যাঙ্গুয়েজ দেখে যারা ছিল আর সিকোয়েন্স অফ ইভেন্টস দেখে মনে হচ্ছে এটা একটা ষড়যন্ত্র প্ল্যান্ট। এরা একজন মহারাষ্ট্রের, একজন হরিয়ানার, একজন সাউথের, এবং এরা একসাথে হয়েছে, সেম পারপাস। এদের কিন্তু কোনো ভয় নেই, পুলিশের ভয় নেই যেভাবে বলছে। আমি সত্যি কথা বলছি, এখনও মানে এই পোস্টে চাকরি করবার পরেও রাস্তায় পুলিশ ধরালে একটু চিন্তা করি যে আরে আর ফাঁসলাম একটা। এরা কিন্তু কোনো ফাঁসার চিন্তা নেই এদের, যে আমাকে তো গুলিও করে দিতে পারতো পুলিশ বা পার্লামেন্টের সিকিউরিটি গুলি করে দিতে পারতো, এদের ওই ব্যাপারটা কিন্তু ছিল না। এরা 4 বছর ধরে একে অপরকে চেনে। আপনি যথার্থ বলেছেন যে কেউ মহীশূরের, কেউ পুনে, নানা জায়গা থেকে একত্রিত হয়েছে, এবং এদের যে স্লোগানের র্যাঙ্কটা ছিল ওটাও একটু মানে বিজেপি সাংসদের কাছের লোক হয়ে আমি নিয়ে এলাম বিজেপির পাস, আবার আমি স্লোগানটা দিচ্ছি পুরোপুরি বিজেপি। আমি কিন্তু নিরপেক্ষভাবে বলছি, এক্ষুনি আপনি মানে অন্য অপোজিশনরা নরেন্দ্র মোদীকে আর ওনাকে বার করে দিন পার্লামেন্ট থেকে, আমার কিছু যায় আসে না। আমি আবার যে আসবে তাকে আবার ভোট দেবো, সে যে কোনো দলের হোক, আই ডোন্ট কেয়ার কেউ কোন দলের। আমি সিকিউরিটি অ্যাঙ্গেলে বলছি যে এটা হচ্ছে আপনার বাড়িতে খাবারে পয়জন হলো, ধরা পড়লো পয়জন। এবার কি হচ্ছে, আপনারা নিজেদের মধ্যে ভাইরা কি বলছে, ও বলছে ছেলের বউ করেছিল আর ও বলছে না ওর বউ করেছিল, কে পয়জনটা করলো সেটা আপনারা ইউ আর নট ইন্টারেস্টেড। আমি প্রত্যেকটা পলিটিশিয়ানের স্টেটমেন্ট দেখছি যে এটা একটা ডেঞ্জারাস ট্রেন্ড, যে সিকিউরিটিকে আমরা সাইডে রাখছি, হেড শুড রোল। আরেকটা জিনিস আমি একটু খুশি, কেন খুশি, অল্পে ছুট পাওয়া গেছে, এবং এরপরে চোর পালালে বুদ্ধিবারে হবে, প্রত্যেকটা সাংসদকে সার্চ করা উচিত। এই সমস্ত এই ভিজিটার সব বন্ধ করা উচিত। টিভি দেখো, কে আজকাল গ্যালারিতে গিয়ে ক্রিকেট দেখে, সব বাড়িতে বসে টিভি দেখে, 6 বার দেখতে পাই, একটা বল মারলো 6 বার 6টা অ্যাঙ্গেলে দেখতে পাই, কোন গ্যালারিতে দেখবো? সাংসদের টিভি দেখো, একদম ক্লোজ আপ শট দেখতে পাচ্ছ, মুখের দেখা যায়। হ্যাঁ নিশ্চয়ই বলবেন, আমি জাস্ট শেষ করে দিচ্ছি। এবং সাংসদদের একটা ট্রেনিং এর দরকার আছে এমার্জেন্সি সিচুয়েশনে, দে আর পার্লামেন্টারিয়ানস। এমার্জেন্সি সিচুয়েশনে একটা ইভাকুয়েশন ড্রিল হওয়ার দরকার আছে। এই ব্যাপারগুলো দেখলাম না, মানে আমি আপনাকে এমনি বলছি যে সাধারণ একটা শপিং মলে গেলেও একটা সিকিউরিটি চেক হয়, একটা 5 স্টার হোটেলে গেলে সিকিউরিটি চেক হয়, আর প্লেনে গেলে তো পাগলের মতো হচ্ছে। সেখানে কিরকম ভাবে সাংসদ ঢুকে পড়ছে আর কি। এবং এই একটা ব্লান্ডার, এটা একটা ব্লান্ডার যারা করেছে। এবং যদি আমি বলি আমার ব্যক্তিগত মতামত, যদি ওখানে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীরও সই থাকতো ওই পাঁচটাতে, তাও সিকিউরিটি অ্যাপারেটাস হচ্ছে মাল্টি লেয়ার্ড, এক জায়গায় হয় না, একটা এজেন্সি দিয়ে হয় না, 3-4টে এজেন্সি ইনভলভড আছে। আমি গেছি, পার্লামেন্টের গেটে হয়, তার মেইন গেটে হয়, তারপরে গেটে হয়, তারপরে সমস্ত জিনিস জমা হয়, তারপরে একটা সই বানানো হয়, সেটা নিয়ে যাওয়া, যে ওই রুমে নিয়ে যাওয়া, একজন করিডোরে আপনাকে চেক করে, একদম ইটস নট পসিবল। সামথিং রং হ্যাজ ডেফিনেটলি হ্যাপেন্ড। কোথায় গোলমাল আমি আসবো, এবং পর্যায়ক্রমে আসবো যে যেখানে যে ছবিটা আমরা এই ঘটনা ঘটানোর পর সংসদ ভবনের ভেতরে দেখলাম, সেটাও কিন্তু একাধিক প্রশ্ন তুলে দেয়। কি প্রশ্ন দেখাবো, কিন্তু তার আগে দেখাবো যে কিভাবে এই পাস ইস্যু করা হয়, এবং তারপর তা নিয়ে যে রাজনৈতিক চাপানোতা দেশ জুড়ে শুরু হয়েছে তার এক ঝলক। যাত্রা শুরুর মাত্র 84 দিনের মাথায় ঝাঁ চকচকে সংসদ ভবনের গায়ে লাগলো নিরাপত্তা বিঘ্নিত হবার মতো গুরুতর অভিযোগের কলঙ্ক। কয়েকশো কোটি টাকা দিয়ে তৈরি নতুন সংসদ ভবনের নিরাপত্তার যাবতীয় ফাঁকফোকর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বুধবার দুপুরের কয়েক মিনিট।
সংসদে অনুপ্রবেশকারী 4 জনের মধ্যে 3 জন পুরুষ ও 1 জন মহিলা। লোকসভার ভেতরে ধরা পড়া এক যুবকের নাম সাগর শর্মা এবং অপরজনের নাম মনোরঞ্জন ডি। দুজনেই কর্ণাটকের বাসিন্দা। সংসদের বাইরে পুলিশের হাতে ধরা পড়েছেন মহারাষ্ট্রের বাসিন্দা অমল শিন্ডে এবং হরিয়ানার হিসারের বাসিন্দা নীলম দেবী নামে এক মহিলা। रोजगार की बात करया करती नहीं बोली माँ इतनी मम्मी मैं इतनी पढ़ ली 2 रोटियां का रोजगार नहीं मिलता इस तकरीर तो मैं मर जूं। ये बात जरूर कहा कर दी। आज कोई बात हुई थी उनसे दिल्ली गई? हाँ आज दिल्ली की कोई बात नहीं हुई। সূত্রের খবর, সাগর এবং মনোরঞ্জন যারা লোকসভার ভেতরে ঢুকে স্প্রে করেন ও স্লোগান দেন, এই দুজনের কাছেই সংসদে ঢোকার জন্য মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহার ইস্যু করা ভিজিটর পাস ছিল। সূত্রের খবর, মনোরঞ্জন গত 3 মাস ধরে বিজেপি সাংসদের অফিসে যোগাযোগ করছিলেন এবং পাস চাইছিলেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ নিজের ঘাড়ে তাদের দায়িত্ব নিতে হবে এই সিকিউরিটি ল্যাপসের জন্য। বিজেপি এমপির পাশে তারা ঢুকেছে, সেই পাশের ভিত্তিতে ঢুকেছে। उसका पास से आया है, why he or she should not be expelled now? Why he or she should not be arrested now? ভারতীয় যুব কংগ্রেসের তরফে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রতাপ সিনহার এই ছবি পোস্ট করে বলা হয়েছে, সংসদে ঢুকে যারা হামলা চালালো তারা বিজেপি সাংসদের পাশ দিয়ে ঢুকেছিল। তার সাংসদ পদ কি খারিজ হবে? রবীন্দ্রনাথেরও দাঁড়িয়ে আছে, আবার অন্য আরেকটা কোন জীবের দাঁড়িয়ে আছে, এই ধরনের তুলনা আর কি। একজন সজ্ঞানে নিজের পাসওয়ার্ড বিদেশে একজন ব্যবসায়ীর সঙ্গে শেয়ার করলেন, আর একজন সাংসদ তিনি পাস দিয়েছেন। সমস্ত সাংসদরা পাস দেয়, সমস্ত বিধায়করা পাস দেয়। এখন সেটা সিকিউরিটি তাকে কেন চেক করেনি, কি করেছে, এই ধরনের একটা আপাত নিরীহ জিনিস নিয়ে ভেতরে ঢুকে পড়লো সেটা, এবং যেভাবে সে তার উপস্থাপন হলো সংসদের ভিতরে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে, সেটা নিঃসন্দেহে প্রশ্ন, তাতে নিয়ে মানুষ প্রশ্ন করবে। নিরস্ত্র 2 যুবকের স্প্রে হাতে ঢোকার ঘটনা যেভাবে সংসদে নিরাপত্তা ব্যবস্থার রূপটা সামনে এনে দিল, তার ভিত্তিতে কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই সবার নজর। বিজেন্দ্র সিংহ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ডক্টর নজরুল ইসলামের কাছে যাব। নজরুল, আমি যেহেতু বলছি যে ঘটনার ঠিক পরে যে স্টিল এবং ফুটেজ আমাদের সামনে এসেছে সেটা হতবাক করে দেওয়ার মতো। এক, যে আইনসভায় আইন প্রণেতারা নিজেরা তারা আইন হাতে তুলে নিচ্ছেন, মানে দুজনকে ধরে পেটাচ্ছেন। আমি বলছি, কেউ বলতে পারেন হিট অফ দ্য মোমেন্ট। সব থেকে বেশি ফুটেজে আমি দেখলাম যে বহুজন সমাজপাতি বিএসপির মালুক নাগার এবং রাষ্ট্রীয় লোকতন্ত্র পার্টির হনুমান বেনিওয়াল, হ্যাঁ হনুমান, কিন্তু বিশ্বনাথ দা হাসছেন, আমি হনুমান বলছি না, ওনার নাম হনুমান। আচ্ছা, কিন্তু সব থেকে বড় প্রশ্ন, উইথ আ ভেরি সিরিয়াস নোট, যে মার্শালরা কই? সংসদের যারা নিরাপত্তা রক্ষী থাকবে তারা তো ছুটে যাবেন। দুজনকে ভিডিও ফুটেজে লক্ষ্য করবেন আপনারা, স্পষ্ট দেখা যাচ্ছে যে একটার পর একটা বেঞ্চ টপকাচ্ছেন, টপকে গেলেন এবং কিছু সাংসদ তারা সাহসিকতার সঙ্গে সামনে গিয়ে তাদের প্রায় ওই চোর ধরা পড়লে যেরকম গণপিটুনি সেই রকম স্টাইলে মার্চ শুরু হলো। আমার বক্তব্য যে বেশ কয়েক মিনিট ধরে একজন নিরাপত্তারক্ষী, যাদের ফ্লোরের ভেতরের দায়িত্ব যে মার্শালদের থাকে, যারা ছুটে আসার কথা, তাদের কাউকে দেখা যাচ্ছে না। সব থেকে বড় কথা যে 22 বছর আগে আজকের দিনে আমরা 9 জন নিরাপত্তা কর্মীকে আমরা হারিয়েছিলাম। আজকেও সকালে আবার বলছি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারা গিয়ে যাদের শ্রদ্ধা জানিয়েছেন, যাদের স্মৃতির পক্ষে। আমি বলছি, যে মুহূর্তে এই ঘটনা ঘটছে, দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, রাহুল গান্ধী সবাই উপস্থিত। আমি বলছি, এই যদি সংসদের ভেতরের হাল হয়, মাঠে ময়দানে এর থেকে ভালো অবস্থা। নজরুলদা, প্রথম যেটা বলবো যে মার্শালরা তখনই কোনো অ্যাকশন নিতে পারে যখন স্পিকার তাদেরকে আদেশ দেন। স্পিকার আদেশ দিয়েছেন অথচ মার্শালরা কিছু করেননি, এরকম কিছু আসে। ধরুন স্পিকার নিজের চেয়ারে নেই, এরকম একটা ঘটনা ঘটছে, আমি বলছি আরো ভয়ঙ্কর ঘটনা ঘটছে, তারা নিজেরা যাবে না, থাকলে সংসদ চলবে না। সংসদ তো তার আগে মুলতবি হয়ে গেল। এই ঘটনা যে মুহূর্তে শুরু হলো, আপনি যদি ভিডিওটা দেখেন, স্পিকারকে তাহলে নির্দেশ দিতে হবে। আচ্ছা, তাহলে তখন তারা ঢুকতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এটা 1 নম্বর। বেশ, আমি কে বিজেপি কে তৃণমূল কংগ্রেসের কথাটা একটু ছেড়ে রাখতে চাইছি। দেখুন, ব্রিগেডিয়ার সাহেব বললেন যে যারা দুজন সংসদের ভিতরে ঢুকেছিলেন তারা এই যে হলুদ গ্যাসের জায়গায় যদি উনি নাভ গ্যাস বললেন, আমি বলছি যদি কার্বন মনোক্সাইড নিতেন কিংবা ধরুন যদি সাইনাইড গ্যাস নিতেন, তাহলে অধিকাংশ এমপিকে মেরে দিতে পারতেন। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা তারা যদি চাইতেন তাহলে অনেক বড় করতে পারতেন, কেন করেননি সেটা তদন্ত সাপেক্ষ। এখন আমি বলছি যে দেখুন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই
যে পার্লামেন্টে যে কোনো এমপিকে পাস ইস্যু করতে হলে তার নিজের পরিবারের লোক কিনা, তার বন্ধু বান্ধব কিনা, এবং যাকে ইস্যু করছেন তাকে ব্যক্তিগতভাবে চেনেন কিনা, এবং যাকে ইস্যু করছেন তার পুরো দায়িত্ব তাকে নিতে হয়, এই হচ্ছে শর্ত। তাহলে যিনি এই পাসটা দিয়েছেন তাকে আপনি গ্রেপ্তার করবেন কিনা পরের কথা, কিন্তু থরো ইন্টারোগেশন করা দরকার। এ ব্যাপারে আমার কোনো রকম সন্দেহ নেই। সেটা আপনি কাস্টডিতে নিয়ে করবেন না এথিক্স কমিটি দিয়ে করাবেন, কিন্তু থরো ইন্টিগ্রেশন দরকার। নজরুলদা, শুধু যোগ করবো এতে একটা লাইন এটাও আছে যে গ্যালারিতে যদি এই ব্যক্তি যিনি পাসের মাধ্যমে ঢুকেছেন কিছু করেন, তার দায়িত্ব যিনি পাস ইস্যু করেছেন, যিনি সাইন করেছেন তাকে নিতে হবে গ্যালারিতে কিছু হলেও। আমি এই জন্যই তো বলছি যে তার জিজ্ঞাসাবাদ দরকার। দ্বিতীয় কথা, হ্যাঁ পাস উনি ইস্যু করে দিলেন, আমি ধরে নেব যে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃতভাবে হোক ওনার দায়িত্ব তিনি করতে পারেননি। তাহলে সেখানে দিল্লি পুলিশের লোক থাকে, সিআরপিএফের মতো প্যারামিলিটারি ফোর্সের লোক থাকে, সংসদের রক্ষীরা থাকেন, এবং আমি নিজে পুরানো পার্লামেন্টের মধ্যে গিয়েছি। আমি যেহেতু দিল্লিতে চাকরি করতাম, তো সেখানে তো বললেন যে সেই ডিপার্টমেন্টের বাজেট হলে তখন যে অফিসাররা থাকেন তাদেরকে যেতে হয়। তো সেখানে আমি যে চেকিং দেখেছি, সেই চেকিংয়ে মেটাল ডিটেক্টর থাকে, স্ক্যানার থাকে। এই যে স্ক্যান নিয়ে ঢুকলে সেটা মেটাল ডিটেক্টর শব্দ করবে, স্ক্যানারে তো ছবি আসবে। অর্থাৎ এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যে যারা সিকিউরিটি দায়িত্বে ছিলেন তাদের ফেলিওর হয়ে গাফিলতি। এই ফেলিওর যে রেসপন্সিবিলিটি ফিক্স করার জন্যে একটা খুবই নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। এটা এই রাজনীতি করতে গিয়ে হবে কিনা আমার সন্দেহ, কিন্তু আমি বলছি হওয়া উচিত। দ্বিতীয় যে কথাটা আপনি বললেন এমপিরা সারা দেশের জন্য আইন তৈরি করেন, সেই এমপিদের প্রধানমন্ত্রী সমেত তারা ধরা পর্যন্ত ঠিক আছে, কিন্তু ধরার পর তাদেরকে যে মারধর করা হচ্ছে সেটা বেআইনি, তার জন্য এদের সাজা হওয়া উচিত। ধরে যারা সিকিউরিটি ফোর্স আছে তাদের হাতে দিয়ে দেবেন, তদন্তকারী অফিসারদের হাতে দিয়ে দেবেন, কিন্তু মারধর করাটা পুরোপুরি বেআইনি। এটা যারা আইন তৈরি করেন, আইন ভেঙে তাদের গণধোলাই কোনো মতে সমর্থন করা যায় না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হওয়া উচিত। এবং সেখানে আমি বলছি প্রধানমন্ত্রীকে আমি ধরতে মারতে দেখেছি ভিডিওতে। না না, প্রধানমন্ত্রী ছিলেন না, প্রধানমন্ত্রী ছিলেন না। দেখুন তাহলে প্রধানমন্ত্রীর মতো কেউ ছিলেন, সেটা ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন। আমি কিন্তু ছবি দেখে আমার মনে হয়েছে না না প্রধানমন্ত্রী ছিলেন না। আমি যদি না থাকে তাহলে ওই ব্যক্তিটিকে একদম ওই আমার ধারণা আপনি যার কথা বলছেন, হ্যাঁ বিএসপি এবং দুজন একদম সামনে ছিলেন, একদম ঝটকাচ্ছিলেন, মারছিলেন। একদম আমি বলছি প্রথম একদম ফুটেজ যে কোনো দেখে নিতে পারেন, যে কোনো কেউ। বহুজন সমাজ পার্টির বিএসপির মালুক নাগার সবার আগে যিনি তেড়ে গেলেন, এবং তারপরেই সম্ভবত নজরুলদা যাকে প্রধানমন্ত্রী হয়েছেন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক প্রার্থী হনুমান বেনিওয়াল। আমি ঠিক এইখানে আমার পরের প্রতিবেদন রাখবো, যেটা হচ্ছে যে এই স্মোক ক্যান নিয়ে কি করে এই বজ্র আঁটুনি। আমরা প্রত্যেকে জানি যে মার্শালদের টুপির রং পাল্টেছে, পোশাকের রং পাল্টাচ্ছে, কিন্তু কোথায় নিরাপত্তা ব্যবস্থা গেলে আবার বলছি এই স্মোক ক্যান নিয়ে একেবারে সংসদের মধ্যে ঢোকা যায়, সেই প্রশ্ন একবার নয় বারবার তুলব আমরা। দেখুন, লোকসভার অধিবেশন চলাকালীন আচমকাই গ্যালারির দর্শক আসন থেকে ঝাঁপ দুই যুবকের। একের পর এক বেঞ্চ টপকে সংসদের ভেতরে রং স্প্রে, তার সঙ্গে স্লোগান। কয়েকশো কোটি টাকা খরচ করে তৈরি নতুন সংসদের লোকসভার কক্ষ তখন হলুদ ধোঁয়ায় ভরে গেছে। দুই যুবককে ধরার মরিয়া চেষ্টা করছেন সাংসদরা। 22 বছর আগে আজকের দিনই ভয়ঙ্কর জঙ্গি হানা ঘটেছিল সংসদে। ক্ষমতায় তখন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে প্রায় 1000 কোটি টাকা ব্যয় এই অত্যাধুনিক সংসদ ভবন। হাইটেক নিরাপত্তার পরও কি করে দুই যুবক লোকসভার ভেতরে ঢুকে গেল? তাদের হাতে যদি বোমা কিংবা আগ্নেয়াস্ত্র থাকতো তাহলে কি হতো? দেশের গণতন্ত্রের পীঠস্থানে নিরাপত্তায় এত বড় খামতির দায় কে নেবে? প্রশ্ন তুলছে বিরোধীরা। कई दिनों से ये चर्चा में आई कि कोई आतंकवादी संगठन सदन में हमला करेगी, और वो भी 13 दिसंबर को। ये जानकारी भी
सरकार के पास थे, फिर भी इस तरीके की चूक क्यों हुई, ये सबका सवाल है। It is a security lapse. Today is the day. We should not forget that it is the day of particular when our parliament was attacked. So how they entered into its instruments, releasing smoke, releasing sound, rushing one after one, no security inside the house. বুধবার সকালে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন 2001 সালের আজকের দিনে সন্ত্রাসের হাত থেকে আমাদের সংসদকে রক্ষা করার জন্য যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের স্মৃতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের আপোষহীন লড়াইকে অনুপ্রাণিত করে। আর বিদেশ মন্ত্রীর এই পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই ঘটে যায় এই ঘটনা, যা সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল। आते तो कोई भी आए थे डॉक्यूमेंट देके, लेकिन ये जो सामग्री कैसे लेके आ गए जूता के अंदर से, ये भी सोचने का विषय कि आगे इस प्रकार चेकिंग होनी चाहिए। मेटल डिटेक्टर से ऐसा कोई भी चीज हो जो पकड़ा जाए, और नहीं तो फिर चिंता के विषय, जहाँ फोन भी नाले नहीं देते हैं तो इस प्रकार सामान आ गया, ये बड़ी चिंता के विषय है। পুরো পার্লামেন্ট টেলিভিশনে পুরো পৃথিবীর লোক দেখছে, নিশ্চয়ই দর্শক গ্যালারিটাও সার্ভেলেন্স ক্যামেরাতে রয়েছে। তাহলে এখন ওখানে এসে কে কি কাকে দিল না দিল সেটা ওরা দেখতে পারতো, ইমিডিয়েটলি তার একটা অ্যাকশন নিতে পারতো। এটা সম্পূর্ণ নিরাপত্তাজনিত ফেলিয়ার, এর কোনো ক্ষমা নেই। এটা দ্রুত তদন্ত হওয়া উচিত। এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার এবং এটা একটা ব্ল্যাক স্পট। আমার প্রশ্ন হচ্ছে, যারা যারা রয়েছেন তাদের প্রত্যেককেই এর মধ্যে দায়বদ্ধতা রয়েছে। পার্লামেন্টে স্পিকার বসে আছেন, বাকিরা বসে আছে, এত এমপিরা বসে আছেন, সেখানে কি করে জাম করলো? জাম করলো একজন নয় তো দুজন জাম করলো। তাহলে আমাদের রিফ্লেক্স অ্যান্ড রিয়াকশন ক্যাপাবিলিটি দেখো। অত্যন্ত মারাত্মক দুর্ঘটনা হয়ে গেছে, ভবিষ্যতে যাতে না হয় তার জন্য বোধহয় আমাদের আরও বেশি সচেতন হতে হবে, আরও বেশি প্রফেশনাল হতে হবে, এবং আরও যাতে না হয় সেই জন্যে যারাই এরকম ঢিলাপন দেখা যাচ্ছে, দে শুড বি ইমিডিয়েটলি রিমুভ ফ্রম দেয়ার। বুধবার সংসদে হামলার ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ, একজনকে আটক করা হয়েছে, আরেকজনের খোঁজ চলছে। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। গদাধর বাবু, এক হচ্ছে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না, কিন্তু থাকতেই পারতেন। দেশের প্রতিরক্ষামন্ত্রী মানে জেড প্লাস ক্যাটাগরির এতজন সেই মুহূর্তে উপস্থিত, দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এনএসজি সিকিউরিটি পান রাহুল গান্ধী, এরা সেই মুহূর্তে উপস্থিত। কোথায় কোথায় মারাত্মক ফ্লজ হলো, যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে যত বড়ই আমরা 1200 কোটি টাকা খরচ করে সংসদ ভবন বানাই, নিরাপত্তাটা ঠিক আজ থেকে 22 বছর আগে যেখানে দাঁড়িয়ে আছে সম্ভবত ওইখানেই আমরা এখনও দাঁড়িয়ে আছি। তার থেকে হয়তো পিছিয়ে গেছি কিন্তু এগোইনি ফর শিওর। দেখুন, আপনারা জানেন যে কার্গিলের ঘটনার পরে কার্গিল কমিটি একটা রিপোর্ট দিয়েছিল, যেটাকে বলা হয় যে মিনিস্টার্স রিপোর্ট অফ দ্য গ্রুপ অফ মিনিস্টার্স 2001 সালে, এবং 2001-এ সেটা প্রমাণিত। সেখানে দেখা যাচ্ছে যে এই যে আপনার পার্লামেন্ট যে হাউস যেটা আছে, এটা হচ্ছে হাই সিকিউরিটি জোন, মাইন্ড একদম হাইয়েস্ট বলতে পারেন, আমার তো হাইয়ের থেকে হাইয়েস্ট সিকিউরিটি জোন। সেখানে প্রথম হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। অ্যাক্সেসের আপনি অলরেডি বলেছেন, অ্যাক্সেসের জন্য একটা হচ্ছে পাস কোশ্চেন, নোট অফ ইন্টারোগেশনে এসে গেছে অলরেডি, যে কীভাবে সে পাসপোর্ট সে ঢুকতে পারলো কেউ। সেকেন্ড হচ্ছে যে আপনার লেয়ার অফ সিকিউরিটি আছে। ফার্স্ট লেয়ার থেকে শুরু যদি করেন, ফার্স্ট লেয়ার হচ্ছে ফিজিক্যাল ফিস্কিং অ্যান্ড সার্চ। সার্চের কোনো ব্যাপারই নেই এখানে, কোনো আপনাকে কোনো পার্লামেন্ট ঢুকতে গেলে কোনো আপনার ভিজিটারদের কোনো ব্যাগ অ্যালাউ করে না, আপনার শুধু ফিজিক্যালি বডি নিয়ে যেতে হবে। এবং সেখানে ফ্রিস্কিং হয় ম্যানুয়ালি, ফ্রিস্কিং হয় এইচএইচএমডি হ্যান্ডেল মেডিটেটর এবং ডোর ফ্রেম মেডিটেটর। তারপর এখন স্ক্যানার আছে। একদম আবার বলছি যে মানে ব্যাগ তো দূরের কথা, 1 টাকার কয়েনও অ্যালাউ করা হয় না, করতে পারেন আপনার। আর আপনি যে বলছেন যে একটা ক্যান নিয়ে গেছে, স্মোক ক্যান, যেটা মিনিমাম আর জুতোর মধ্যে নিয়ে যেতে পারবেন না, ঠিক জুতোর মধ্যে আমাদের চলে যেতে হবে, চলে গেলে অটোমেটিক প্রেসারে সেটা একদম বাস্ট হয়ে যাবে। সেটা নিয়ে গেছে। আমার যেটা ধারণা হচ্ছে যে ভেতরে কেউ সাপ্লাই করেছে, আমার নিজস্ব যেটা ভেতরে কেউ সাপ্লাই করেছে, ওরা গেছে ফুল বডি স্ক্যানারের মধ্যে তো এসে যাবে, ঠিক যেভাবে বিমানবন্দরের ব্যাগের ভেতর থেকে সবকিছু এক্সের মধ্যে এসে যায়, প্রসেসে এসেছে, ঠিক মতো এসেছে, এবং ভেতরে গ্যালারি থেকেও সাপ্লাই করেছে।
কিন্তু এখানে একটা কথা আছে, গ্যালারিতে যে আপনারা জানেন কি জানি না, গ্যালারিতে কিন্তু প্লেন ক্লোথসে সিকিউরিটি থাকে, একদম একদম তাদের কাজ হচ্ছে ওয়াচ করা বিভিন্ন মুভমেন্টস। এবং দুজন লোক যে ঢুকলো ওখানে, এবং তারা তো নিশ্চয়ই উঠে দাঁড়িয়ে জাম্প দিয়েছে। এই জন্যই আপনি লক্ষ্য করবেন আমরা প্রশ্ন তুলছি যে ঝাঁপ দেওয়ার সময় কি করে তাদের আটকানো হলো না, কিভাবে তারা ঝাঁপ দিতে পারলো, সঙ্গে সঙ্গে জানলো না কিছু। একদম। সেকেন্ড থিং হচ্ছে, আমি বলবো আপনাকে যে এত কোটি কোটি টাকা খরচা করে আপনি নতুন পার্লামেন্ট হাউস তৈরি করলেন, সেখানে সিকিউরিটি সার্ভে হয়েছে, ডিস্টেন্সটা কতটা? একদম। এটাকে সিকিউরিটি সার্ভেকে লক্ষ্য করেনি, সেখানে তাবড় সিকিউরিটি সার্ভে হাইয়েস্ট যারা, মানে রাজ্য বিধানসভায় কেউ করতে গেলে আগে তো তার পা ভাঙবে, নিশ্চয়ই এতটা হাইট, এবং যদি হাইট না থাকে সেখানে একটা গার্ড থাকবে, ঠিক একটা আপনার মিনিমাম একটা আজকাল আনব্রেকেবল বুলেটপ্রুফ গ্লাস দিয়ে আটকানো থাকবে প্রয়োজন হলে। কারণ এইগুলো আপনার কিন্তু এটা হচ্ছে সিকিউরিটি সার্ভ এরিয়া। আরেকটা কথা হচ্ছে, উনি যে পয়েন্টটা করেছেন ইভাকুয়েশন ড্রিল, পার্লামেন্টের নিয়ম হচ্ছে ইয়ারলি 2 বার ইভাকুয়েশন ড্রিল হবে। ইভাকুয়েশন ড্রিলটা মেনলি হয় ফায়ারের ব্যাপারে, কিন্তু মন্ত্রীদেরও বেরোতে হয়। এখন যদি কোনো কন্টিনজেন্সি প্ল্যান কি আছে আমার এখানে একটা ঘটনা যদি ঘটে গেল, ধরুন যদি এটা অ্যাকচুয়াল ফিয়ার হতো, তো এমনি সাফোকেশনে মারা যেত এরা। ইভাকুয়েশন ড্রিল। আর আপনি যেটা কথা তুলেছেন ব্ল্যাক ডে, আমাদের ইন্টেলিজেন্সে একটা ইয়ে আছে ব্ল্যাক ডে। এই যে আপনার 13ই ডিসেম্বর 2001-এ যে পার্লামেন্ট অ্যাটাকটা করলো, যারাই করুক, পাকিস্তানের এতে 5 জন পাকিস্তানি মারা গেছিল, যেটা আপনি জানেন, এটা একটা ব্ল্যাক ডে। ব্ল্যাক ডে কিন্তু ইন্টেলিজেন্স সবসময় ব্ল্যাক ডেগুলোকে কভার করে, ব্ল্যাক ডেগুলো কভার করে, এইগুলো ব্ল্যাক ডে। তখন সিকিউরিটিটা আরো রিভ্যাম্প, একদম সিকিউরিটি রিভ্যাম্প বেশি, বিশেষ করে সেই দিনগুলোতে। এখানে আরেকটা কথা হচ্ছে, এরা যদি রেকি করে যায়, তাহলে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কি করছিল ওখানে? চারদিকে সিকিউরিটি, সিসিটিভি আছে, কাক পক্ষে ওখানে গেলেও মনিটরিং সিস্টেম নেই, এগুলো সব ফিজিক্যালি আছে, কিন্তু আপনার অ্যাকচুয়ালি নেই। অ্যাকচুয়াল থাকলে যদি কেউ যদি রেকি করে দেখে, কোন জায়গায় দাঁড়াবে, দেখবে, তো সিসিটিভিতে জানতে পারবে। ইনফ্যাক্ট আপনাকে জানিয়ে রাখি, দর্শকদেরও বলবো যে দিল্লি পুলিশ এখন বলছে যে এরা একাধিকবার রেকি করেছিল। ব্ল্যাক ডে যেটা গদাধরবাবু বলছিলেন, আমি বলছি 2001 সালের এই সংসদ হামলার দিন, প্রায় একই দিনে, আজকে সেই একই দিনে 22 বছর পরে আরও একবার বেআব্রু হয়ে গেল যে আমাদের গণতন্ত্রের পীঠস্থানের নিরাপত্তা ব্যবস্থা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। দেখুন। কথাই বলে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, কিন্তু সংসদে হামলার ইতিহাসেও যে পুনরাবৃত্তি হতে পারে তা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি। সেই একই জায়গা, সেই একই দিন, এমনকি প্রায় একই সময়, শুধু ধরনটা আলাদা। বুধবার সকাল 9:40-এ নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, 2001 সালে সংসদ হামলায় নিহত নিরাপত্তা কর্মীদের আজ স্মরণ করছে এবং শ্রদ্ধা জানাচ্ছে। বিপদের মুখে তাদের সাহস এবং বলিদান সারা দেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সংসদ চত্বরে সেই হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাও জানান সকলে। তারপর কয়েক ঘন্টাও কাটল না, 2001 সালে সংসদ হামলার 22 বছর পূর্তির দিনেই আতঙ্কের সাক্ষী থাকলো দেশের আইনসভা। 2001 में आज ही के दिन भारत की संसद पे कुछ आतंकवादियों ने हमला किया था, और आज 2023 में ठीक उसी दिन हमारे लोकसभा के भीतर एक बहुत बड़ा सिक्योरिटी ब्रीच हुआ है। और ये एक साधारण सिक्योरिटी ब्रीच नहीं है, ये हमारे देश के लोकतंत्र के मंदिर, जिसे हम टेम्पल ऑफ डेमोक्रेसी कहते हैं, उस पर हमला है, उस पे एक प्रकार का प्रहार है। इसकी जांच करना और जल्द से जल्द रिपोर्ट देना अति आवश्यक है। आज के दिन ही 13 तारीख को 2001 में हुआ और आज फिर हुआ, उसी दिन हुआ। हाँ, इसको देखना चाहिए। বুধবারের ঘটনাটা ঘটেছে দুপুর 1টা নাগাদ, আর 22 বছর আগে এই 13ই ডিসেম্বরই গোলাগুলির শব্দে পুরনো সংসদ ভবন কেঁপে উঠেছিল। তখন ক্ষমতায় বিজেপি, প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। সকাল 11:40 নাগাদ লালবাতি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জাল স্টিকার লাগানো একটি সাদা অ্যাম্বাসাডারে চড়ে সংসদ চত্বরে ঢুকে পড়ে আত্মঘাতী জঙ্গিরা। গাড়ি থেকে 12 নম্বর গেটের দিকে যেতে দেখে এক নিরাপত্তা রক্ষী সন্দেহবশত সেটিকে আটকান। গাড়িটিকে থামতে বললেই সেটি পালাতে গিয়ে উপরাষ্ট্রপতির গাড়িতে ধাক্কা মারে। এরপরে গাড়ি থেকে নেমে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।
সঙ্গে সঙ্গে সংসদ জুড়ে অ্যালার্ম বাজানো হয়। সমস্ত গেট একসঙ্গে বন্ধ করে দেওয়া হয়। সংসদ ভবনের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে আসতে থাকে গুলি এবং বিস্ফোরণের শব্দ। It's a complete intelligence failure. প্রায় 1 ঘন্টা ধরে সেই গুলির লড়াই চলে। 5 জঙ্গিকেই গুলি করে মারেন নিরাপত্তা রক্ষীরা। তবে জঙ্গিদের গুলিতেও দিল্লি পুলিশের 5 কর্মীর মৃত্যু হয়। গুলিতে প্রাণ হারান সংসদের এক নিরাপত্তা রক্ষী এবং এক মালিও। এবছরই পুরনো সংসদ ভবন ছেড়ে নতুন সংসদ ভবনে স্থানান্তরিত হয়েছে অধিবেশন। তবে পুরনো সংসদ ভবনে হামলার বর্ষপূর্তিতেই আতঙ্ক ফিরল সেখানেও। निश्चित रूप से जांच हो रहा है और होगा भी, लेकिन मैं कहूँगा जो है संसद भवन पूरी तरह से सुरक्षित है, पूरी तरह से ये सुरक्षा से घिरा हुआ है। कोई भी सांसद महोदय का कोई भी यहाँ पर जो है खतरा नहीं है। विरोधी ऐसा है जो इस घटना को बड़ा करके दिखाने का प्रयास कर रहा है। मैं कैसे कहूँगा कि संसद एक हमारे लिए जो है मंदिर जैसा है, लोकतंत्र की सबसे बड़ा मंदिर। इसके साथ जुड़े हुए किसी घटना को भी बढ़ चढ़ कर दिखाना भी नहीं चाहिए और झूठ और अफवाह भी नहीं फैलाना चाहिए। जो सच है वो जो है इन्वेस्टिगेशन के माध्यम से आगे आ जाएगा। সংসদের নিরাপত্তায় ফাঁকফোকর নিয়ে আগামী দিনে আর কি তথ্য সামনে আসে সেটাই দেখার। বিজেন্দ্র সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ আমার বিস্ময় লাগছে যে কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মানে অমিত শাহের ডেপুটি তিনি বলছেন যে বিরোধীরা বড় করে দেখাচ্ছে একটা ছোট ঘটনা। আমি বলছি এই অ্যাটিটিউড, এই অ্যাপ্রোচে আবার আরেকটা বিপদ না ঘনিয়ে আসে। সব থেকে বড় কথা, আমি একটা বাক্যের দিকে যাব, যে ডিক্লারেশন প্রত্যেক সাংসদকে দিতে হয় তবে তিনি পাস ইস্যু করতে পারেন। এক তো যিনি যাবেন হয় আমার আত্মীয়, নয় আমার ব্যক্তিগত বন্ধু, নয় ব্যক্তিগতভাবে চিনি, এবং তার নিচে তাকে লিখে দিতে হয় আই টেক ফুল রেসপন্সিবিলিটি ফর হিম অর হার। তারপরে দায়িত্ব এড়ানোর কোনো জায়গা থাকে না। এবং আমি বলছি সাধারণ মানুষ পরীক্ষা করে দেখতে পারেন যে কোনো যোগাযোগ ছাড়া, হাই প্রোফাইল কানেকশান ছাড়া, স্মোক ক্যান তো বাদ দিন, কেউ পার্লামেন্ট অবধি, গ্যালারি অবধি পৌঁছতে পারেন কিনা। তারপরও এই ধরনের ঘটনার পর একটা কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে অন ক্যামেরা এই ভাষণ দিতে পারেন? সুমন, আসলে ঘটনা ছোট না ঘটনা বড়, ঘটনা ভালো না ঘটনা খারাপ, এটা ঠিক হয় আমাদের শাসক দলের পক্ষে যাচ্ছে না শাসক দলের বিপক্ষে যাচ্ছে। এই রাজ্যে যেমন ছোট ঘটনা হয়ে যায়, অনেক কিছু হয়, আমরা প্রত্যেক দিনই দেখি। ফলে মুশকিল হচ্ছে যে যদি আজকে ওই কি বলবো যে সাংসদ হচ্ছে প্রতাপ সিনহা, তিনি যদি তার বিশ্বস্ত লোক যদি না হতেন, এই যে যারা ঢুকে পড়েছেন, তাহলে গোটা সন্ধ্যেবেলার আলোচনাটাই পাল্টে যেত। ওখানে এটা আতঙ্কবাদী, এরা হচ্ছে আসতো এবং দেশদ্রোহী বলে এদেরকে চিহ্নিত করা হতো। ইনফ্যাক্ট আজকের দেশদ্রোহিতাকে রিডিফাইন করার জন্য একটা বিলও ছিল পাস করা, আমি জানি না শেষ মতো হয়েছে কিনা। তো এইবার এখন মুশকিল হচ্ছে যে আমাদের এখানে সত্যি সংসদ হাইয়েস্ট জায়গায়, আমাদের সিকিউরিটি টপ ডাউন অ্যাক্সেস তো সেখান থেকেই শুরু হয়। এই যে অমিত শাহরা যারা প্রত্যেক দিন ঘুষপেটি বলার অনুপ্রবেশকারী, সংসদে অনুপ্রবেশ আটকাতে পারছেন না যারা, তারা দেশের অনুপ্রবেশ আটকাবেন কোত্থেকে? ফলে এটা হচ্ছে চোখে আঙুল দিয়ে প্রথম দেখালো যে আমাদের এই ঠুনকো নিরাপত্তা এটা যে কত বেশি কসমেটিক সেটা। আমি বলছি এখানে দাঁড়িয়ে এটা সরকারের একটা দায় সত্যি যে আমাদের দেশের সাংসদরা যদি অরক্ষিত থাকেন, গোটা দেশ সুরক্ষিত থাকবে কি করে, এই প্রশ্ন। কিন্তু একই সাথে সুমন আরও একটা প্রশ্ন আমাদের এখানে উঠছে যে এই যে যারা গেছিলেন ওখানে, আমি বলছি যে একটু আগে ব্রিগেডিয়ার দাসও বলছিলেন যে এত নিরাপত্তার বেষ্টনী মানে ক্রস করে তারা হচ্ছে যে ক্যানটা নিয়ে গেলেন, যেখানে বাজারে হচ্ছে বিষাক্ত ক্যান কিনতে পাওয়া যায়, তারা তো সেটা কেনেননি। তারা যে ক্যানটা নিয়ে গেছেন এখনো পর্যন্ত বিষ প্রমাণিত হয়নি, তারা আতঙ্কবাদী এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি, অন্তত সরকারের স্টেটমেন্টে। ফলে এই ছেলে মেয়েগুলো, তাদের মধ্যে কেউ ইঞ্জিনিয়ার, কেউ স্নাতক, কেউ স্নাতকোত্তর, তারা হচ্ছেন যে পড়াশোনা করছেন, এবং আমি এদেরই ভার্সন শুনছিলাম টিভিতে যে তারা চাকরির জন্য হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন জায়গায় জায়গায়, যে চাকরি মিলছে না, সুপারিশ ছাড়া কোথাও চাকরি পাওয়া যায় না। ফলে যে একটা মানে তারাও আমাদের রাজ্যে চাকরি প্রার্থীদের মতো একটা বলছে ভুল পথ হিসেবে বেছে নিলেন যে পার্লামেন্টের মধ্যে গিয়ে ওই লাভঝাপের প্রদর্শনটা। কিন্তু বলছি যে একটা বিজেপি সাংসদের বিশ্বস্ত ছেলেমেয়েরা, তারা যদি এতটা মরিয়া হন এবং জানেন যে আসলে করলে কি হতে পারে, ইউএপি অ্যাপ্লাইড হতে পারে, এটা জেনেও তারা গেছেন ওখানে, আমি বলছি এটার একটা হোপলেসনেস ভারতবর্ষের কাজের চিহ্নিত করে। যেমন যারা এখনো পর্যন্ত যাদের ধরা হয়েছে তারা কেউ বিটেক, কেউ এমফিল। এক্স্যাক্টলি, আমি আপনাকে বলছি যে এ তো আমি করেছি ইঞ্জিনিয়ার করে চাকরি প্রার্থী, হ্যাঁ খারাপ অবস্থা। এবং একইভাবে আপনি যদি দেখেন এরা বলছে সুপারিশ ছাড়া পাওয়া যায় না।
আমি একই ঘটনা দেখলাম যে আমাদের এখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির পাশের এদো টালিনালায় হচ্ছে ঝাঁপ দিয়েছিলেন চাকরি প্রার্থীরা যে চাকরি চাই দাবি প্ল্যাকার্ড নিয়ে। ফলে যে এটা প্রমাণ করে যে কতটা মরিয়া, কারণ রাজপথে যারা বসে আছেন হাজার দিন ধরে তারাও বলছেন যে সুপারিশ ছাড়া চাকরি জোটে না, ঘুরপথে চাকরি করতে হয়। ফলে কতটা মরিয়া হলে মানুষ আসলে এই পজিশনটা নেয়। আমি বলছি এটাও একটা শিক্ষার দায় সরকারের, দুটো সমান, একটা হচ্ছে নিরাপত্তার দায় আর একটা হচ্ছে এই হেল্পলেসনেস, অসহায়তা, এই হতাশার দায়। আমি বলছি পার্থদা বলছেন অসহায়তা, আমি ইস্যুগুলোকে তুলবো, কিন্তু পাশাপাশি বলছি যে পদ্ধতি তারা বেছেছেন এটা মানতেই হবে, সেটা অত্যন্ত অশিষ্ট অভদ্র পদ্ধতি এবং সেটা অপরাধের সামিল, ইটস আ ক্রাইম। এইটা বলে আমি এরপরে কারা এই করলেন, তারা কি আদৌ কোনো সংগঠনের সঙ্গে যুক্ত, তাদের পেছনে কারা, তাদের দাবিগুলোই বাকি দেখুন। मेरा नाम नीलम है। ये जो पटाखे फोड़े आप लोगों ने, नारेबाजी की, क्या नाराजगी है आपकी? हमारी भारत सरकार है, जो हम पे ये अत्याचार हो रहे हैं, हम अपनी हकों की जो बात करते हैं लाठीचार्ज करके हमको अंदर डाला जाता है, टॉर्चर किया जाता है, तो हमारे पास कोई माध्यम नहीं। বুধবার সংসদে হামলার ঘটনায় যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একজন নীলম। তাকে সংসদের বাইরে থেকে পাকড়াও করা হয়, কিন্তু স্মোক ক্যান নিয়ে সংসদে ঢুকে সাংসদদের দিকে স্প্রে করার মতো পদক্ষেপ কেন নিলেন তারা? সেই উত্তরে নীলমের মুখে শোনা গেছে বেকারত্ব, স্বৈরাচারের মতো সমস্যার কথা। संगठन से आप? नहीं, हम किसी संगठन से नहीं है, आम जनता है, स्टूडेंट है हम, क्योंकि हम बेरोजगार हैं। हमारे माता पिता इतना काम करते हैं, मजदूर, किसान, छोटे व्यापारी, दुकानदार, लेकिन किसी की बात नहीं सुनी जाती। ये हर जगह हमारी आवाज को दबाने की कोशिश करते हैं। ये तानाशाही नहीं चलेगी, तानाशाही बंद करो। ধৃত নীলমের ভাইয়ের বক্তব্য, তার বোন বিএ, এমএ, বিএড, সিটেট, এমফিল এবং নেট উত্তীর্ণ, তারপরেও চাকরি না পেয়ে উদ্বিগ্ন ছিলেন নীলম। ये जो इस तरह का प्रोटेस्ट हुआ तो उनका मन में टीस दिखी थी बेरोजगारी को लेकर कि एक बड़ा मुद्दा है उनको लेकर। ये बेरोजगारी का तो बड़ा मुद्दा है, ये तो पता था हमसे। वो बीए, एमए, बीएड, एस्टेट, सीटेट, एमए, एमफिल, नेट क्वालिफाइड है उसका सर। उसने मैं पहले उसके साथ गया था दिल्ली, उसका शायद टीजीटी का इंटरव्यू था, तो उसमें हमने देखा हमारे सामने ही बिल्कुल जो जिसके नंबर भी कम थे वो तो ले ली, और वो बोला कि आपका नीलम देवी है, एफिडेविट बनवा के लेके आओ। अब दिल्ली से यहाँ पे एफिडेविट कैसे बनवा के लेके जाएंगे? বুধবারের ঘটনায় ধৃত মনোরঞ্জনের বাবা দেবরাজ গৌড়া জানিয়েছেন, তার ছেলে সৎ এবং বিশ্বাসী, সবসময় সমাজের জন্য কিছু ভালো করতে চাইতেন। স্বামী বিবেকানন্দর বই পড়তেন, তার মনে কি চলছিল সেটা বলা মুশকিল। মনোরঞ্জনের বাবা আরও জানিয়েছেন, তার ছেলে 2016 সালে ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং শেষ করে, দিল্লি এবং ব্যাঙ্গালোরে কয়েকটি সংস্থায় চাকরিও করেছে। सागर कौन है आपका? बेटा है। क्या करता है? ई रिक्शा चलाता है। अच्छा, परिवार में आपके कितने लोग? 4 लोग हैं, हम मियाँ बीबी हैं, 2 बच्चे। आज जो उसने किया है दिल्ली में, आपको मालूम उसकी जानकारी? नहीं, इसके लिए तो हम खुद ही, हमको घबराहट इतनी हो रही है। यहाँ से कै दिन पहले गया? अभी 2 दिन तो हुआ है उसको, हमें पता भी नहीं था कि ऐसा कुछ हो जाएगा। क्या बोल कर गया था? बोलकर गया था कि मैं दोस्तों के साथ जा रहा हूँ, तो अभी कुछ काम है उनके साथ, तो इसीलिए जा रहा हूँ। आपकी फोन पे कब बात हुई थी? कल हुई थी, आज हुई नहीं। आज बात नहीं हुई थी फोन पे? हाँ, आज नहीं हुई बात हमारी। কাজ নেই, বেকারি ভয়াবহ, ক্ষমতার বাহাদুরি চলছে, ফলে মানুষের মধ্যে রিয়াকশন তো আছেই, এবং এই রিয়াকশনগুলো সঙ্গত দেশের সরকার সেটা বুঝতে রাজি না। যারাই করে থাকুক এই অভিযোগ তো কেন্দ্রের সরকারের বিরুদ্ধে, কিন্তু এইভাবে পার্লামেন্টের ভেতরে ঢুকে গিয়ে এই ধরনের স্লোগান দেওয়া, সেদিকে কিন্তু খুবই কঠিন এবং সতর্ক দৃষ্টি রাখা উচিত ছিল। সিএমআই এর পরিসংখ্যান বলছে, গত অক্টোবর মাসে ভারতে বেকারত্বের হার ছিল গত 2 বছরে সর্বোচ্চ। ভাষা তো এরকম সংসদের মধ্যে লাভ মেরে কোনো নিরীহ বাজি ফাটিয়ে প্রতিবাদ করা যায় না। প্রত্যেকেই নিজের রাজনৈতিক মতামত ব্যক্ত করতে পারেন। কিছু মানুষ তো মাইন পেতে রাখেন, রাস্তায় গুলি চালায়, ক্লাসরুমে ঢুকে ছাত্রের সামনে শিক্ষককে গুলি করে খুন করে, তারা বলেন এটা প্রতিবাদ। আমাদের রাজনৈতিক মতাদর্শে এটা খতমের রাজনীতি, সরকার কথা শুনছেন, এরাও বলছে আমরা কথা শুনছি না। এইগুলো আমার মনে হয় সুস্থ স্বাভাবিক সমাজ সমর্থন করবে। এটা সঠিক প্রক্রিয়া নয়, এটা সাংবিধানিক নৈতিকতা, যেটাকে আমরা বলি কনস্টিটিউশনাল মোরালিটি। একটা ডেমোক্রেসিতে যেভাবে পলিটিক্স হওয়া উচিত সেই মোরালিটির বাইরে গিয়ে এই আন্দোলন।
2014 সালেও অবিভক্ত অন্ধ্রপ্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য গঠনের বিল পেশের সময় প্রবল অশান্তি হয়েছিল লোকসভায়। তেলেঙ্গানা বিলের বিরোধী কংগ্রেস সাংসদ লকড়াপতি রাজাগোপাল পেপার স্প্রে করেছিলেন। চোখে জ্বলুনির কারণে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল 3 সাংসদকে। তারপর 2016 সালেও সংসদে ঢুকে পড়ে গ্যালারি থেকে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছিল। জিজ্ঞাসাবাদ করে জানা যায় তার নাম রাকেশ সিং বাঘেল। তিনি বুলন্দ শহরের বিজেপি সাংসদ ভোলা সিং এর অতিথি হয়ে সংসদে ঢুকেছিলেন। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ, এতক্ষণ আমরা আলোচনা করলাম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললাম, সাংসদদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুললাম, কিন্তু যে প্রশ্ন এই যারা, আমি আবার বলছি, অত্যন্ত অভদ্র পদ্ধতি এবং অপরাধের সামিল ক্রাইম, যে পদ্ধতিতে তারা তুললো সেই পদ্ধতি সভ্য সমাজ কোনোদিন মানে তাকে সমর্থন করতে পারে না। কিন্তু কোনটা তুলছে? সমস্ত সার্ভেতে আসে দেশ জুড়ে এবং এই রাজ্যেও, সেটা হচ্ছে বেকারত্ব। তারা বলছেন, ওই অভিযোগগুলো চেনা চেনা লাগবে, যে তাদের থেকে কম নম্বর পেয়ে তারা চাকরি পাচ্ছে, তারা বেশি নম্বর পেয়েও চাকরি পাচ্ছেন না। এবং কোথাও কিছুদিন আগে দেশ জুড়ে সুপারহিট হলো একটা ফিল্ম জওয়ান, সেই আম আদমির কথা প্রায় তুলছেন, সেই সংলাপের মতো প্রায় আম আদমির দোহাই দিয়ে আবার বলছি অত্যন্ত অন্যায়ভাবে তারা প্রতিবাদ করলেন, অন্যায় পদ্ধতিতে, কিন্তু একেবারে অপরাধের সামিল। কিন্তু বিশ্বনাথদা, কোথাও একটা সেই বেকারত্বের প্রশ্নটা কিন্তু বারবার এই ছেলেমেয়েগুলো। আপনার সাথে 100% একমত হয়ে প্রথমেই আমি যেটা বলতে চাইবো সেটা হলো যে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বা ইন্টারনাল সিকিউরিটিটা শুধুমাত্র দেশের প্রশ্ন না, বিদেশের অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের ভাবমূর্তির প্রশ্ন, আমাদের শত্রু রাষ্ট্রের প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী কেন রেসপন্সিবল হবেন না? পরিষ্কার করে যদি বলতে চাই, তাহলে এরকম মানে সংবেদনশীলতার প্রশ্নে দ্বিতীয়বার আরেকবার বিজেপি সরকারের আমলে হলো, আমি তো মনে করি স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত, একদম পরিষ্কার পদত্যাগ করা উচিত, কারণ দায়বদ্ধতা শেষ পর্যন্ত স্বরাষ্ট্র দপ্তরের, কিছুতেই অস্বীকার তিনি করতে পারেন না। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন ছোট্ট ঘটনা, এটা মানা যায় না। আমি বলছি বিদেশে আমাদের ভাবমূর্তি কি দাঁড়াচ্ছে দ্বিতীয়বার সংসদ আক্রমণের পরে। দ্বিতীয় যে প্রশ্নটা দেখুন, আমি মনে করি এটা কিন্তু ইন্টারন্যাশনাল কোনো মানে ক্রাইম বা টেরোরিস্ট অ্যাটাক হিসাবে মনে করছে না, কারণ যদি তাই থাকতো তাহলে স্মোক স্টিক যেটা নিয়ে গেছিলো সেখানে বিষাক্ত গ্যাস থাকতো এবং এতক্ষণে বিরাট ঘটনা ঘটে যেত। কিন্তু এটা কিন্তু আমি মনে করি অর্গানাইজড পলিটিক্যাল মানে একটা মোটিভ এর মধ্যে ছিল। অর্গানাইজড এই কারণে বলছি, এক হলো 4 জন ব্যক্তি, 6 জন ব্যক্তি 4 রাজ্যের ছিল। দ্বিতীয় হলো তারা এমন কতগুলো স্পর্শকাতর ইস্যু এনেছে যেটা আপনি আমি সবাই সহমত যে দেশের এগুলো জ্বলন্ত সমস্যা, যেই সমস্যাগুলো তার নিরাপত্তা। তৃতীয় যে বিষয়টা যেটা আমরা আলোচনা করছি না, সেটা হলো এমন তো নয় যে এই যে পলিটিক্যাল মোটিভটা কাজ করলো, এর পেছনে এমন কোনো সাংসদ বা এমন কোনো রাজনৈতিক দল নেই তো যে তারা আসলে যেমন সাংসদদেরকে বডি সার্চ করে না, তারা হয়তো নিজেরা নিয়ে চলে এসছে, নিয়ে এসে এবং এই ক্রাইমটাদের সাপ্লাই দিয়েছে। এক্স্যাক্টলি, এরা অর্গানাইজডলি এই ক্রাইমটা করালো না তো। অর্থাৎ এখানে পলিটিক্যাল মোটিভটা কিন্তু বুঝতে হবে যে পলিটিক্যাল মোটিভটা কারা অর্গানাইজ করলো, কাদের দ্বারা নির্ধারিত হলো। আমি সাংসদদেরকে পরিষ্কার এর মধ্যে আনতে চাই। আমি শুধু এই আপনি 6 জনকে এনে দিলেন আর তারা পুতুলের নাচ নিচে গেল, আর বাইরে সাংসদ একজন বা কোনো একটা রাজনৈতিক দল তাদেরকে দিয়ে খেলিয়ে দিল, আর আমরা বলতে লাগলাম ওই 6 জনই অন্যায়, 6 জনই অন্যায়। ফলে আমি প্রত্যেকটা সাংসদকে এই তদন্তের মধ্যে আনার পক্ষে। দ্বিতীয় যে বিষয়টা আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দেখুন যেভাবে মানে একটার পর একটা লেয়ারের বলা যায় যে দুর্বলতা আমরা দেখলাম। প্রথমত হচ্ছে, আপনি যদি গিয়ে থাকেন দেখবেন গ্যালারিতে, ওই যে গ্যালারির থেকে নাম ছিল, গ্যালারিতে রীতিমতো সিকিউরিটির লোক থাকে, সেখানে কেয়ারটেকাররা থাকে। আপনারা যদি গিয়ে থাকেন, একদম ফলে তিনি কি করছিলেন, যখন স্ক্যান যে মুহূর্তে নাবার চেষ্টা করবে সেই মুহূর্তে ধরার কথা ছিল। একটার পর একটা লেয়ার। আমি তো মনে করি যে সেক্রেটারি যিনি ছিলেন, সেক্রেটারি জেনারেল লোকসভার দায়িত্বে থাকেন, তাকে তো পদত্যাগ করা উচিত, ইমিডিয়েটলি তাকে মানে সাসপেন্ড করে তদন্ত করা উচিত। এবং নিরাপত্তার যিনি আধিকারিক আছেন তাকে ইমিডিয়েটলি সাসপেন্ড, মানে এগুলো নিয়ে কোনো বার্তা নেই, সঙ্গে সঙ্গে সাসপেন্ড এবং তদন্তের আওতায় এদেরকে আনা উচিত। এবং স্পিকারকে ভাবা উচিত, স্পিকারের প্রত্যেকটা সদস্য এবং লোকসভার কে রক্ষা করার দায়িত্ব স্পিকার, হি ইজ দ্য গার্জিয়ান অফ দ্য লোকসভা। ওয়াই স্পিকার শুড নট রিজাইন? আপনার মরালিটির কারণে রিজাইন করা উচিত, এই কারণে যে সংসদের আক্রমণটা শুধু সংসদের আক্রমণ না, ভারতবর্ষের গরিমার আক্রমণ, ভারতবর্ষের গরিমার আক্রমণ, আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষকে নগ্ন করে দিলেন আপনাদের নিরাপত্তা মানে না অ্যাসিওর করার জন্য। এবং এটা পরিষ্কার করে বলতে চাই যে আমি একটা আতঙ্কের জায়গা তৈরি হলো যখন শিক্ষকতা শুরু করেছিলাম। আমি প্রতি বছর আইনসভায় ছাত্রদের নিয়ে যেতাম, ছাত্রদের সাথে আমাদের যে সম্পর্ক তৈরি হতো এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি পার্ট ওখান থেকে শিখতো তারা। আমি ভয় পাচ্ছি যেখানে ওই যে ব্রিগেডিয়ার দাস বলছিলেন টিভি দেখুন না, এই ছাত্রছাত্রীর সময় সমাজে একটা বিরাট অংশ আইনসভায় যায়, তারা শেখে, দেখে, সংবিধানের বইটা নাড়াচাড়া করে,
কিভাবে প্রশ্ন করে সেগুলো শেখে। আমার প্রশ্ন হচ্ছে যে আজকের যে ধরনের গাফিলতি নিরাপত্তা রক্ষীদের জন্য হলো, তার জন্য আমার শিক্ষণীয় জগৎ, আমার ছাত্র সমাজ বঞ্চিত হবে না তো আগামীর জন্য? অর্থাৎ নিরাপত্তার গেরোতে আমার ছাত্রছাত্রীরা সংসদে যাওয়ার হয়তো বন্ধ হয়ে যাবে। আমি রিপিট করছি, একদম এত বজ্র আঁটুনি হলো যে এই ছাত্রদের সংসদ ভবন তার ভিজিট করার অধিকারটি হয়তো কেড়ে নেওয়া যাবে। এবং ফাইনালি আমি যে কনক্লুশন করতে চাই যে দেখুন, জ্বলন্ত ইস্যু কিন্তু বেকারত্বের ইস্যু। রাজনৈতিক দলগুলো নানা রকম রাজনৈতিক স্লোগান দিচ্ছেন, কেউ সংসদের ভেতরে, কেউ রাজ্যের বিধানসভার মধ্যে, কেউ ইগনোর করছেন, কিন্তু বেকারত্বের যে জ্বালা, সেই জ্বালার কিন্তু বহিঃপ্রকাশ বা ভাষা নানাভাবে উঠে আসছে। এটা কিন্তু সিরিয়াসলি আপনাদের দেখা উচিত। একদম একদম আমি একমত হব। আমি একটা জিনিস দ্বিমত করছি, বিশ্বনাথ একটা ভুল বললেন যে এই সাংসদদের, নিশ্চয়ই সাংসদদের তো স্ক্যানারে আনা উচিতই, কিন্তু পার্লামেন্টের এখন নিয়ম অনুযায়ী সেই পার্টিকুলার এমপিকে তার লেটার হেডে সেটাকে অথরাইজ করতে হয়, যেই পার্সন সেখানে যেতে চাইছেন, এবং এমপিকে বা তার অথরাইজ সেক্রেটারি ছাড়া কেউ সেই পাসটা তুলতেই পারেন না। তার মানে এক্ষেত্রে সেই বিজেপির এমপি হয় নিজে সে পাস তুলেছেন, নইলে তার পার্সোনাল সেক্রেটারি সেই পাসটা তুলেছেন, অন্য কারোর পক্ষে পাসটা তোলাই সম্ভব না। আমি তোমারটা আমি বলছি, কিন্তু যে পদ্ধতিতে এরা ঝাঁপ দিয়েছে, যে ল্যাবস গুলো প্রত্যেকটা লেয়ারে হচ্ছে, একজন এমপির কাজই নয়, হয়তো অনেক জায়গা থেকে সাপোর্ট করা হচ্ছে। আজকে সেটা দেখুন, সেটা নিশ্চয়ই তদন্তের বিচার্য, কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে আজকে পার্লামেন্টের অন্দরে যদি সিকিউরিটি ব্রিচ এই জায়গায় যায়, তাহলে কেন তার রেসপন্সিবিলিটি হোম মিনিস্ট্রি নেবে না? কেন মুখ্যমন্ত্রীর বাড়িতে যখন লোক ঢুকেছিল, মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছিল, মুখ্যমন্ত্রীর বাড়িতে আমি আপনিও যেতে পারি, মুখ্যমন্ত্রীর বাড়িতে হাই সিকিউরিটি জোন ছিলেন, ওনার বাড়িতে 5 দিন ধরে বসে থাকলো, কিন্তু আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কেন এখনো পর্যন্ত নৈতিক দায়িত্বটুকু স্বীকার করলেন না? কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এত প্রম্পট অ্যাকশন নিতে পারেন? কেন দায়িত্ব সমর্থন করে রমেশ রেজিগনেশন দিয়েছে, দেয়নি কেন? কেন একটা মুখ্যমন্ত্রী নীরব না, এরপরও গলাবাজি করবে? এই জন্য দেশের মানুষের এই জন্য করবে তৃণমূল, আমি কিন্তু যারা করেছে তাদেরকে সাপোর্ট করব। জাস্ট আমি হাফ মিনিট, এটা আমি এই তিনজন এক্সপার্ট আছেন তারা বলবেন যে আমি যখন পসিবিলিটির কথা বলছি যে এন্টারটা রাজনৈতিক স্টেজ ড্রামা হতে পারে, অর্থাৎ কোনো একটি রাজনৈতিক দল, কোনো একজন সাংসদ তারা সচেতনভাবে 6 জনকে ব্যবহার করতে পারে তাদের পলিটিক্যাল মোটিভেশন পয়েন্টে, এবং সেখানে সেই যেহেতু সাংসদদের সেইভাবে বডি চেক হয় না, তারা নর্মালি চলে আসেন, ঢুকে যান। কিন্তু তাহলে তো বিষয়টা মানতে হবে যে বিজেপির এই এমপিও তাতে ইনভলভ করতে পারবে। আমি সবাইকে তো অন্তর্ভুক্ত, মানে সেই সময় সংসদে উপস্থিত প্রত্যেকই স্ক্যানারে আনার পক্ষে। আপনাদের বক্তব্য। আমি যে কথাটা বলবো যে আপনি যেটা বলছেন এটা অপরাধের সামিল তা নয়, এটা অপরাধ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়ত যেটা আমাদের চ্যাটার্জি সাহেব এবং বিশ্বনাথ বাবু বলার চেষ্টা করলেন যে কেউ ক্যানটা নিয়ে গিয়ে ভেতরে দিয়ে দিয়েছে, যদি দিয়ে থাকে তাহলে দেখুন যে সেই 5টা মহীশূরের এমপি ইস্যু করলেন কেন? আমি যে থরো ইন্টারোগেশনের কথা বলছি সেটা এই জন্যে, দেখুন এমপির কথাটা যদি ছেড়ে দেন যে তিনি যেভাবেই পাসটা দেন, সিকিউরিটি চেকটা যদি আমাদের প্যারামিলিটারি ফোর্সেস বা পার্লামেন্টের রক্ষীরা যারা ছিলেন তারা করতেন, তাহলে এই ঘটনা ঘটতে পারত না। তো এরকম ঘটনা ঘটে কেন? দেখুন আমি খুব বছর 1.5 ধরে এরকম কেন্দ্রীয় একটা ফোর্সের এক্সিকিউটিভ ডাইরেক্টর সিকিউরিটি ছিলাম একদম। তো সেখানে আমার অভিজ্ঞতা যে 2টো কারণে এরকম ঘটনা ঘটে, একটা স্ল্যাকনেস, গাফিলতি, আর দ্বিতীয়টা হচ্ছে দুর্নীতি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে যে খুব উচ্চ পর্যায়ের একজন চিফ সিকিউরিটি কমিশনের বিরুদ্ধে সিবিআই রিপোর্টের ভিত্তিতে আমাকে মন্ত্রী নিজে তদন্ত করতে দিয়েছিলেন, এবং মন্ত্রী আমাকে নিজে বলেছিলেন যে তাকে সাসপেন্ড প্রথমে করা এবং পরে যাতে চাকরি থেকে ছাড়ানো হয় সেটা যাতে করা যায়। আমি সেভাবে কাগজপত্র তৈরি করে দিয়েছিলাম, কিন্তু পরে যেটা জেনেছিলাম টাকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। যদি এরকম ঘটনা, আমি এটা আমার বইয়েও লিখেছি, আজকে বলছি তা নয়, তো যদি এইরকমভাবে যারা প্যারামিলিটারি ফোর্স তাদেরকে এইভাবে ব্যবহার করা হয়, তাহলে এরকম ঘটনা ঘটবে। আমি পাটনার কাছে যাব, শুধু এই পয়েন্ট নিয়ে আমি ব্রিগেডিয়ার দাস একটা জিনিস আমি জানতে চাইব, সেটা হচ্ছে 22 বছর আগে দেশের মানুষ শুনেছিলেন যে আমাদের গোটা সংসদ ভবনকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে দেওয়া হয়েছে। আমি যদি এই দ্বিতীয় সম্ভাবনাটা, যেটা নিয়ে এত আলোচনা হচ্ছে যে কেউ একজন এই স্মোক ক্যানটি এদের প্রোভাইড করেছে, আমি বলছি সিসিটিভিতে পাওয়া যাওয়ার কথা। হ্যাঁ দেখুন, ওটা তো একটা কনস্পিরেসি থিওরি এখন আমরা বলছি।
সেটা তো ইনভেস্টিগেশনে দেখা যাবে। আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমার একটা মনে হচ্ছে যে এটা জাস্ট একজন দুটো তিনটে বেকার ছেলে এসে আমরা এটা কিছু করবো না, একটা অর্গানাইজড ভাবে করেছে, চারদিক থেকে এসছে, প্ল্যান করেছে, রেকি করেছে এবং যে মিডিয়া স্টেটমেন্ট দিচ্ছে সেইটা একটা আলাদা ব্যাপার। কিন্তু কিছু জিনিস অলরেডি শুরু হয়ে গেছে। স্পিকার সুও মোটো ভিজিটার বন্ধ করে দিয়েছে, যিনি আপনার যেটা মানে অ্যাপ্রিহেনশন সেটা শুরু হয়ে গেছে। ইনফ্যাক্ট এই মুহূর্তে আমি খবর পাচ্ছি যে পরবর্তী নির্দেশ বেরোনো, পরবর্তী নোটিফিকেশন বেরোনো পর্যন্ত সমস্ত ভিজিটার পাস দেয়া সংসদ থেকে বন্ধ হয়ে গেল খানিকক্ষণ আগে। একদম বিশ্বনাথ দা যে শিক্ষামূলক ক্ষেত্রে শিক্ষামূলক ভিজিটের জন্য ছাত্রছাত্রীদের জন্য যে উদ্বেগটা প্রকাশ করছিলেন যে পার্লামেন্টারি প্রসিডিওরটা তারা চোখের সামনে দেখার জন্য তাদের যেতে হয়, সেই দরজা কিন্তু আপাতত পরবর্তী নির্দেশ বেরোনো পর্যন্ত সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। সুমোটো পিএস বন্ধ করে দিয়েছে আজকে সন্ধ্যাবেলা স্পিকার, এবং এরপরে যেটা হবে ওই স্ক্যানিং শুরু হয়ে যাবে। এর আগে একটা ছোট্ট ঘটনা বলি, একটা ল্যাপস হয়েছিল, সাধারণ ল্যাপস ছিল। শত্রুঘ্ন সিনহার মতো দেখতে একজন সাংসদে শত্রুঘ্ন সিনহা হয়ে ঢুকে পড়ে এবং ফটো টটো নিয়ে লাস্টে খুব এম্বারেসিং হয়ে যায় ব্যাপারটা যে উনি সাংসদ ছিলেন না। দিস ওয়াজ এ ল্যাপস। তখন কিন্তু ওয়েক আপ কল ছিল যে দিস ইজ এ ভেরি সিরিয়াস থিং, কারণ এটা অ্যাকসেপ্ট করা যায় না আজকে যেটা হয়েছে। এবং আমি ওনার সাথে সহমত, এখানে হেড শুড রোল, সেটা পলিটিক্যাল হেডস হোক, ডিপার্টমেন্টাল হেডস হোক বা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড হোক, সাম হেডস হ্যাজ টু রোল ইররেসপেক্টিভ অফ দ্য পার্টি লাইন, আর না হলে সংসদে বড় ঘটনা ঘটবে। একদম আমি একদমই এই নিরাপত্তার বিষয় নিয়ে একটা জিনিস পয়েন্ট আউট করতে চাইছি। এক হচ্ছে যে 84 দিনও হয়নি এরকম একটা ভবন তৈরি হয়েছে। এখন দেখুন, আগে সংসদ ভবন বা বিধানসভা ভবন যেগুলো তৈরি হয়েছে দেশে বা পৃথিবীর বিভিন্ন জায়গায়, তখন সমাজ ব্যবস্থার যে অবস্থা ছিল তখনও এই আনরেস্টটা ছিল না যে একটা সংসদের মধ্যে এই ধরনের আক্রমণের ঘটনা ঘটতে পারে আমাদের। কিন্তু যখন আপনি প্রায় দাঁড়িয়ে 2020-19 এই সময় দাঁড়িয়ে একটা সংসদ ভবন তৈরি করছেন, আর্কিটেকচারালি ওয়াইজ আমি বলছি যে সাংসদ যেখানে বসছেন আর তার থেকে যে গ্যালারি, সেই গ্যালারির মাঝখানের এলিভেশনের ডিফারেন্স মাত্র 6 ফুট 7 ফুট, অর্থাৎ একজন লাফ দিয়ে পড়লে পাও ভাঙবে না অনায়াসে যদি কেউ চান এটা করতে। আমি বলছি যে তাহলে এই স্থাপত্যের জায়গাটাও একটা বড় প্রশ্নের মধ্যে পড়বে, স্থাপত্য সংক্রান্ত নিরাপত্তাটাও একটা প্রশ্নের মধ্যে পড়বে। দেয়ার মাস্ট বি এ সেপারেশন বিটুইন দি আমি বললাম দর্শক এবং হচ্ছে যে যারা সাংসদ। আমি বলছি যে এই জায়গাটা না থাকাটা আমি বলছি এই আধুনিক স্থাপত্য ভাবনার একটা সবচেয়ে বড় সীমাবদ্ধতা বলে আমার নিজের মনে হচ্ছে। ফলে এটা একটা মক ড্রিলের মধ্যে গেছে, এটা বেঁচে গেছি, কিন্তু এটা সত্যি সত্যি যেন এই ঘটনা আর ভবিষ্যতে না ঘটে সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। একদম আমি এখানে বলবো যে দেখুন, এখানে যে ব্যাপারটা উনি বললেন সেটা আমাদের সিকিউরিটির লোকদের দেখার দরকার ছিল, কিন্তু দুঃখজনকভাবে সিকিউরিটির লোকেরা এখন কি কেন্দ্রে কে রাজ্যে রাজনৈতিক নেতারা যেটা বলেন তাদেরকে সন্তুষ্ট করার জন্যে সত্যিকার কি দরকার সেটা বলেন একদম। এবং আপনারা কি বলছেন আপনারা জানেন, আমাদের ভেরিফাইড এক্স এবং কু অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM প্রচুর মন্তব্য। আমি দ্রুত একটা মন্তব্য নেব। অমিয় চট্টোপাধ্যায় তিনি লিখছেন, নিরাপত্তার বজ্র আঁটুনিতে যে ফাঁক রয়ে গেছে তা দেখিয়ে দিল এই ঘটনা। মিহির কানুনগো লিখছেন, 22 বছর পেরিয়ে গেছে, নিরাপত্তার ফাঁক ফোকর রয়েই গেছে। ধনঞ্জয় বিশ্বাস লিখছেন, হামলাকারীদের সঙ্গে আইন প্রণয়নকারী সাংসদদের আচরণও যুক্তিসঙ্গত নয়। দেবায়ন চক্রবর্তী লিখছেন, হাজার হাজার কোটি টাকা দিয়ে সংসদ তৈরি করার সময় কি নিরাপত্তার দিকে নজর দেওয়া হয়নি? অঞ্জন মজুমদার লিখছেন, সংসদে স্ক্যানিং ব্যবস্থা কি স্প্রে ক্যানও ধরতে পারে না? ঠিক এইখানে এই স্প্রে করার ক্যান, সেটা আসলে এই বড় ঘটনা যেটা ঘটলো আজ গোটা দিন ধরে, সেটা ঠিক কি আমি পরের প্রতিবেদনে দেখাবো। আর তারপর ফিরে এসে দেখাবো যে না, শুধু এদেশের সাংসদদের নয়, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় একই দিনে প্রশ্ন করতে হচ্ছে। তার কারণ বর্ধমান স্টেশনে আপনি জানেন যে একটা জলের ট্যাঙ্ক একটা শেডের ওপর ভেঙে পড়ে, 3 জন সেখানে ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অন্তত 35 জন আহত। মারাত্মক ঘটনা, আমি তাতে আসবো। কিন্তু তার আগে দেখাবো এই যে ক্যান নিয়ে 6 ইঞ্চি 5.5 ইঞ্চি দৈর্ঘ্যের যে ক্যান নিয়ে এত কথা, এত বড় ঘটনা ঘটে গেল, গণতন্ত্রের পীঠস্থানের নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে পড়ল, সেই স্প্রে ক্যানে ঠিক কী থাকে। আজ থেকে 22 বছর আগে সংসদ ভবনের বাইরে তাণ্ডব চালিয়েছিল জঙ্গিরা।
আর এবার যাবতীয় নিরাপত্তা বিধিকে ফাঁকি দিয়ে দুই যুবক একেবারে সংসদ ভবনের ভেতরে ঢুকে পড়ল। সৌভাগ্যের বিষয় তারা অস্ত্র নিয়ে ঢোকেনি, তাদের হাতে ছিল কালার স্মোক ক্র্যাকার বা স্মোক ক্যান, আর মুখে ছিল স্লোগান স্বৈরাচার চলবে না। বেঞ্চ থেকে বেঞ্চে লাফিয়ে রং বোমা ছুড়লেন বহিরাগতরা, হলুদ ধোঁয়ায় ছেয়ে গেল সভাকক্ষ। কিন্তু কি এই কালার ফগ বা স্মোক ক্যান? মূলত সেলিব্রেশনের সময় ব্যবহার করা হয় এই কালার ফগ। জন্মদিন কিংবা বিভিন্ন রকমের পার্টি, ফটোশুট, এখন তো হোলির সময়ও এই স্মোক ক্যান দেখতে পাওয়া যায়। লম্বাটে পাইপ আকৃতির খোল, তা রঙে ভরা, স্প্রে করলেই বেরিয়ে আসে রঙিন ধোঁয়া। খোলা বাজারে কিংবা অনলাইন মার্টে পাওয়া যায় এই কালার ফগ বা কালার ক্লাউড। যে স্মোক বম বা ক্যানিস্টার বম, যেগুলো নিয়ে একদম রঙিন যে বেলুন, রঙিন যে ফিউম ধোঁয়া বেরোয়, সেগুলো পাওয়া যায়। এইগুলোই হচ্ছে সেই জিনিস। এটাকে কি বলে? এটা কালার স্মোক বলে। আচ্ছা, কি স্মোক বম? স্মোক বম কালার। কিভাবে চলে এটা? এটা একটু আগুন দিতে হবে, এটা বার করতে হবে, এটা আগুন দিবেন, তারপরে এটা ধোঁয়া বেরোবে, কালার 5 কালার বেরোবে। ইউরোপের বিভিন্ন ফুটবল ক্লাবের সমর্থকদের মধ্যে প্রিয় দলের রঙের স্মোক ক্র্যাকার ব্যবহারের রেওয়াজ রয়েছে। আবার সেনাবাহিনী যুদ্ধক্ষেত্রে সংকেত পাঠাতেও এই স্মোক বম ব্যবহার করে থাকে। এতে শুধুমাত্র ধোঁয়াই তৈরি হয়, গায়ে কোনো রং লাগে না। এদিন যেটা সংসদে যেটা ব্যবহার করা হয়েছে, অনেকেই মনে করছেন এই স্মোক বোম বা এই যে ফগগুলো রয়েছে, রেনবো ফগ, সেইগুলো ব্যবহার করা হয়েছে বিভিন্ন পার্টির অনুষ্ঠানে। এগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ বার্থডে পার্টি বা নিউ ইয়ার সেলিব্রেশন, এমনকি কোনো রাজনৈতিক দল জিতলে তখনও এই ধরনের স্মোক সেগুলো কিন্তু ব্যবহার করা। 5টে কালার হয়, এর মধ্যে হলুদ, পিঙ্ক, ব্লু, রেড, গ্রিন। আগুন হয় না, শুধু ধোঁয়া বের হয়। না না, রং লাগে না, না না। এদিন সংসদ ভবনে এই রঙিন অস্ত্র হাতে ঢুকে গেছিলেন বহিরাগতরা। প্রশ্ন উঠছে, দুর্ভেদ্য বলে দাবি করা সংসদ ভবনের ভেতরে কিভাবে এই মেটালিক ক্যান নিয়ে ঢুকলেন বহিরাগতরা? কিভাবে তা সম্ভব হলো? কেউ যদি চান তাহলে এই কালার ফগগুলো কিন্তু তারা ঠিক মোজার মধ্যে ঢুকিয়েও নিয়ে হেঁটে চলে আসতে পারেন। ঠিক আমরা যেরম করে পায়ের মধ্যে ঢুকিয়ে নিলাম, ঠিক সেরম করে নিয়েই যে কেউ হেঁটে কিন্তু এগিয়ে যেতে পারেন। কিন্তু জুতো কিংবা মোজা যার ভেতরেই ঢুকিয়ে নিয়ে যাওয়া হোক না কেন, তা তো বডি স্ক্যানারে ধরা পড়ার কথা। তাহলে তা পড়লো না কেন, সেই প্রশ্ন উঠছে। এই কালার ফগ আরও বেশ কয়েকটি নামে পরিচিত। কালার বম বা স্মোক বম, কালার গ্রেনেড। এখন প্রশ্ন উঠছে, কালার বম বা গ্রেনেড না হয়ে যদি সত্যিকারের বোমা গ্রেনেড হতো, কি ভয়ঙ্কর ঘটনা ঘটতো? অর্ণব মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ।